হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আগের দিন তোমাদের যে ক্লাসটা ইন্টারনেটের কানেকশনে নেটওয়ার্কের জন্য আমরা পড়াতে পারিনি, সেটা আজকে এখানে আমি তোমাদেরকে রেকর্ডিংয়ে দিয়েছি, সেটা করে দিচ্ছি। শোনো, জেনারেল সায়েন্সের চ্যাপ্টার হচ্ছে হরমোন। যে শুরু করার আগে বলে দিই, আমাদের যে ডাব্লিউবি গ্রুপ ডি, গ্রুপ সি এবং যে কম্বো ব্যাচটা রয়েছে সেটা তোমরা মাত্র 599 এবং 799 এবং 899 খুবই স্বল্প মূল্যে পেয়ে যাচ্ছ। লাইভ ক্লাস, রেকর্ডেড ক্লাস, পিডিএফ ডাউনলোড করতে পারবে। প্রতিটা টপিক ওয়াইজ যে এমসিকিউ, যে মক টেস্ট, সেগুলো তোমরা সব অ্যাভেল করতে পারছো। বিস্তারিত জানার জন্য আমাদের যে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল যে অ্যাপটা রয়েছে সেটা ডাউনলোড করে নাও, অথবা এই যে উপরে দেওয়া যে নাম্বারটা রয়েছে একবার কল করে নাও। চলো শুরু করা যাক আজকের টপিক, দ্যাট ইজ এন্ডোক্রাইন সিস্টেম, বা যাকে আমরা কি বলছি অন্তঃক্ষরা তন্ত্র। অন্তঃক্ষরা তন্ত্র মানে কি? মানে হচ্ছে যে তন্ত্রের মাধ্যমে বিভিন্ন রকমের যে হরমোনস রয়েছে, সেই হরমোনগুলো আমাদের বিভিন্ন যে গ্ল্যান্ড রয়েছে সেই গ্ল্যান্ড থেকে নিঃসৃত হচ্ছে এবং সেগুলো কোনো পার্টিকুলার কোনো একটা কাজ করছে, কোনো একটা টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে। সেই তন্ত্র যিনিকে আমরা বলছি অন্তঃক্ষরা তন্ত্র বা এন্ডোক্রাইন সিস্টেম। তো এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা তন্ত্রর আগে আমরা বুঝবো যে গ্রন্থি কাকে বলে। গ্রন্থি হচ্ছে আমাদের এক ধরনের বিশেষায়িত অঙ্গ বা কলা, যেটা শরীরের যে রাসায়নিক পদার্থ বা কেমিক্যাল পদার্থ থাকে, যেমন হচ্ছে ধরো এনজাইম বলো, হরমোনস বলো, মিউকাস বলো, ঘাম বলো, সমস্ত কিছু যেগুলো নিঃসরণ, সেগুলোকে তৈরি করছে এবং শরীরের ভেতরে অথবা শরীরের বাইরে কি করছে, নিঃসরণ করছে। তিন ধরনের এটা আমরা ধরতে পারি। এক নম্বরটা হচ্ছে আমাদের এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি যেটাকে নিয়ে আমাদের কিন্তু যে হরমোন সিস্টেম যেটা সেটা তৈরি। এক্সোক্রাইন গ্রন্থি বা বহিঃক্ষরা গ্রন্থি এবং অপর একটি হচ্ছে মিশ্র গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থি কোনগুলো? যে গ্রন্থিগুলো তোমার কি রয়েছে, কোনো রকম কিন্তু নালী নেই, মানে এইসব যে গ্রন্থির যে ক্ষরণটা হচ্ছে সেই ক্ষরণটা ডাইরেক্টলি বা বলতে পারো সরাসরি কোথায় গিয়ে মিশছে, রক্তে মিশছে। মানে এদের ক্ষরণটা কিন্তু এক জায়গা থেকে আরেক জায়গাতে কার মাধ্যমে যাচ্ছে, রক্তের মাধ্যমে বাহিত হচ্ছে। এবং এই যে গ্রন্থির যে ক্ষরণগুলো মূলত কি ধরনের, এই গ্রন্থির ক্ষরণকে আমরা মূলত হরমোন বলে জানি। চলে আসি এক্সোক্রাইন গ্রন্থি। এর নাম কি? এর নাম হচ্ছে আমাদের বহিঃক্ষরা গ্রন্থি, তাই না? তো বহিঃক্ষরা গ্রন্থির মেন প্রধান যে পার্থক্যটা কি অন্তঃক্ষরা গ্রন্থির সঙ্গে, এর কিন্তু নির্দিষ্ট কি রয়েছে, নালী রয়েছে বা বলতে পারো ডাক্ট রয়েছে। যে ডাক্টের মাধ্যমে এর ক্ষরণটা কোথায় যাচ্ছে, যে অর্গানে ওটা কাজ করবে বা টার্গেট অর্গান বা লক্ষ্য যে অঙ্গ থাকছে সেখানে গিয়ে কাজ করছে। এবং এই গ্রন্থির যে ক্ষরণগুলো কিরকম হতে পারে, উৎসেচক হতে পারে, বিভিন্ন রকমের হতে পারে। আমাদের যে ঘাম শরীরে বেরোয় সেটা হতে পারে, আমাদের যে অশ্রু গ্রন্থি থেকে যে চোখের জল বা অশ্রু নির্গত হচ্ছে সেইটা। সমস্ত গ্রন্থিগুলো হরমোন ছাড়া বাকি সব যে নিঃসরণ বা ক্ষরণগুলো আমাদের এক্সোক্রাইন গ্ল্যান্ডের মধ্যে পড়ছে বা থেকে খরিত হচ্ছে। এবং কিছু এমন গ্রন্থি থাকে যে যাদের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থির জন্য যে দায়ী অংশ এবং বহিঃক্ষরা গ্রন্থির জন্য যে দায়ী অংশ দুটোই একই সঙ্গে উপস্থিত থাকে, তাদেরকে আমরা কি বলবো, মিশ্র গ্রন্থি বা মিক্সড গ্ল্যান্ড বলবো। এর কিছু উদাহরণ আছে, আমরা একটা একটা করে জেনে নেব। তাহলে আমাদের হরমোন যে জিনিসটা বললাম, যেটা অন্তঃক্ষরা গ্রন্থিকে নির্গত হচ্ছে, তার বৈশিষ্ট্য কি? প্রথম হচ্ছে যে এরা সাধারণত উৎপত্তি স্থল থেকে দূরবর্তী স্থানে গিয়ে ক্রিয়া করে। আমি এই পয়েন্টটাতে আসছি একটু বাদে। মানে যেখানে এরা তৈরি হচ্ছে, অরিজিন হচ্ছে যেখান থেকে, সেখান থেকে এরা কোথায় যাচ্ছে, এদের যে টার্গেট অর্গান থাকছে সেটা অনেকটা দূরে থাকছে। ব্যতিক্রম কি বলেছি, লোকাল হরমোন। সেকেন্ড ওয়ান কি বলছে, এরা জৈব অনুঘটকের মতো কাজ করে। অনুঘটক কি? যদি এ প্লাস বি কোনো একটা রিয়াকশনের ফলে সি তৈরি হয়, তাহলে যে বা যারা মাঝখানে যদি উপস্থিত থাকে, যদি এ প্লাস বি এর রিয়াকশনটার গতিটা বেড়ে যায়, তাহলে আমরা তাকে কি বলবো, অনুঘটক বলবো। মানে বিক্রিয়ার গতিকে ত্বরান্বিত যদি করছে কোনো বস্তু, তাকে আমরা অনুঘটক বলি। তো এই যে আমাদের হরমোন রয়েছে সে কিন্তু জৈব অনুঘটকের মতো কাজ করছে। 3 নম্বর হচ্ছে যে আর একটা পয়েন্ট আছে, খুবই অল্প মাত্রায় কাজ করে। হরমোন কিন্তু খুব অল্প মাত্রায় আমাদের শরীরে লাগে। এদেরকে বলা হয় জীবদেহের রাসায়নিক সমন্বয়কারী, বা আমরা কে বলতে পারি বায়োকেমিক্যাল মেসেঞ্জার বা জৈব রাসায়নিক বার্তাবহ। এটাকে আমরা জৈব রাসায়নিক বার্তাবহ বলা হয়। জৈব রাসায়নিক বার্তাবহ বলা হচ্ছে। আচ্ছা, এরা কোষ বিভাজন এবং বৃদ্ধিতে সাহায্য করছে। কোনো কোনো হরমোন আমাদের শরীরে কোষ বিভাজন করিয়ে বৃদ্ধিতে হেল্প করছে, তার সঙ্গে সঙ্গে বিপাক ক্রিয়া যেটা থাকে সেটাকেও নিয়ন্ত্রণ করছে।
যৌনাঙ্গে পরিস্ফুটন এবং যৌন বৈশিষ্ট্যের প্রকাশে সাহায্য করে। আমাদের যে গোনাডস রয়েছে মানে পুরুষ যে শুক্রাশয় এবং যে ডিম্বাশয়, সেখানে কিন্তু কিছু হরমোনস ছিল, সেই হরমোন যে নির্গত হয় তারা কিন্তু যৌনাঙ্গে পরিস্ফুটন এবং যৌন বৈশিষ্ট্যের প্রকাশে বিশেষভাবে সাহায্য করতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের এখানে আমি তোমাদের আরেকবার ঘুরে আসছি যে লোকাল এবং ট্রপিক হরমোনের যে ঘটনাটা। দেখো, হরমোন যখন আমরা পড়ছি, সেই হরমোনের মধ্যে দুটো আমরা ভাগ করতে পারি। কি কি? একটাকে আমরা বলছি হচ্ছে লোকাল হরমোন, তাই না? আর একটাকে আমরা বলবো হচ্ছে ট্রপিক হরমোন। ঠিক আছে, তো আমাদের যে হরমোন আছে, একটা হরমোন লোকাল হরমোনের নাম হচ্ছে কি? টেস্টোস্টেরন। এই টেস্টোস্টেরন কি কাজ করে? আমাদের টেস্টোস্টেরন কোথায় কাজ করে তা আমরা কেউ জানি? কোথায় কাজ করে কি আমরা জানি? তো আমাদের যে টেস্টোস্টেরন ক্ষরিত হয় হচ্ছে কি শুক্রাশয় বা টেস্টিস থেকে। ঠিক আছে, টেস্টিস থেকে এটা ক্ষরিত হচ্ছে। টেস্টিস থেকে যখন এটা ক্ষরিত হয় হওয়ার পর সেই টেস্টোস্টেরন হরমোনটা বা মেল সেক্স হরমোন যেটা বলতে পারো, সেটা কিন্তু আবার এই টেস্টিসে গিয়ে কিন্তু কাজ করছে। প্রাইমারি মেল সেক্স হরমোন যেটা টেস্টোস্টেরন, এটা কিন্তু আমাদের যেটা আমাদের রিপ্রোডাক্টিভ হেলথ কে ডেভেলপ করতে বিশেষ ভূমিকা পালন করে, সেটা কিন্তু আমাদের কাজ করছে কোথায়? যেখান থেকে ও ক্ষরিত হচ্ছে সেখানেই যখন ও কাজ করছে তাকে আমরা কি বলবো? মানে লোকাল হরমোন বা যে কাছাকাছি যে হরমোন থাকে তাকে। এবার হচ্ছে ট্রপিক হরমোন কোনটা? যে হরমোনটা ক্ষরিত হয় এক জায়গা থেকে অনেক দূরে গিয়ে কাজ করে। আজকে কোনো একটা গ্ল্যান্ড হচ্ছে এ, আর একটা গ্ল্যান্ড হচ্ছে সেই এ যে অর্গানটা রয়েছে বা গ্ল্যান্ডটা রয়েছে, সেখান থেকে যে হরমোনটা ক্ষরিত হলো, ধরে নিচ্ছি হরমোন 1, সে কোথায় গিয়ে কাজ করছে? সে একটা টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে। এবার ধরে নিচ্ছি আমি টার্গেট অর্গানটা কোনো একটা গ্ল্যান্ড, ধরে নিচ্ছি আমি এই গ্ল্যান্ডটাকে গ্ল্যান্ড 2 বলে নাম দিলাম, আর আগেরটা এটা ছিল হচ্ছে গ্ল্যান্ড 1। তাহলে এই গ্ল্যান্ড 1 থেকে যে হরমোনটা ক্ষরিত হয়েছে, দ্যাট ইজ H1, সে গিয়ে কি করলো? গ্ল্যান্ড 2 কে উত্তেজিত করলো বা স্টিমুলেট করলো। করার ফলে এই যেটা গ্ল্যান্ড 2 সে নিজেও একটা গ্ল্যান্ড, তখন তার থেকে আর একটা নির্দিষ্ট হরমোন কিন্তু বেরোলো, দ্যাট ইজ H2। এই যে নিঃক্ষরিত হলো, সে আবার কি করছে? বিভিন্ন জায়গাতে গিয়ে কাজ করছে, বিভিন্ন টার্গেট অর্গানে গিয়ে কাজ করছে। ধরো আমাদের তোমাদের একটা এক্সাম্পল দিচ্ছি, আমাদের পিটুইটারি যে রয়েছে, আমাদের যে পিটুইটারি রয়েছে, পিটুইটারি থেকে একটা হরমোন ক্ষরিত হয় যাকে আমরা TSH বলি, মানে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এগিয়ে কোথায় কাজ করে? আমাদের যে একটা গ্ল্যান্ড রয়েছে গ্রীবাদেশে, দ্যাট ইজ থাইরয়েড, সেখানে গিয়ে কাজ করছে বা স্টিমুলেট করছে। স্টিমুলেট করার জন্য থাইরয়েড গ্ল্যান্ড থেকে আবার কি হয়ে যাচ্ছে? T3, T4, ক্যালসিটোনিন এই ধরনের হরমোনে কি হয়ে যাচ্ছে? ক্ষরণ ঘটছে। তাহলে এখানে আজকে যদি কোনো কারণে এই TSH হরমোনটা ক্ষরিত না হতো, তাহলে কিন্তু থাইরয়েড স্টিমুলেট হতো না। যদি না হতো তাহলে কিন্তু T3 বা T4 বা ক্যালসিটোনিন ক্ষরিত হতো না। তাই জন্য আমরা এই যে প্রথম যে হরমোনটা থাকছে তাকে আমরা কি বলি? ট্রপিক হরমোন বলি। এটা দিস ইজ ট্রপিক হরমোন। ট্রপিক হরমোন। চলে আসি নেক্সট পার্টটাতে, সেটা হচ্ছে দেখো আমাদের এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনের ব্যাপারে বলছি। এক্সোক্রাইন গ্ল্যান্ড হচ্ছে যা নালী বা ডাক থাকে, নিঃসরণ কোথায় যাচ্ছে না নির্দিষ্ট অঙ্গে গিয়ে কাজ করছে, যেখানে গিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে কাজ করছে তাকে আমরা কি বলছি? আমরা বলি হচ্ছে টার্গেট অর্গান। এবং এই টার্গেট অর্গান যে থাকে এটা কিন্তু খুবই সামান্য বা সাধারণ জায়গা হচ্ছে, হরমোন নিঃসরণ করছে না। এবং উদাহরণ হচ্ছে ধর্মগ্রন্থি, লালাগ্রন্থি, হর্মগ্রন্থি বা সিবেসিয়াস গ্ল্যান্ড, লিভারের কিছু অংশ, এরা হচ্ছে তাই। চলে আসছে হচ্ছে আমাদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডের ক্ষেত্রে, বা যেটাকে আমরা বলছি অন্তঃক্ষরা গ্রন্থি। অন্তঃক্ষরা গ্রন্থির মানে কি হচ্ছে? এরা হচ্ছে নালীবিহীন, নালীবিহীন মানে হচ্ছে অনাল গ্রন্থিটাকে একটু আগে বললাম। এর যে নিঃসরণ, যেটাকে তো আমরা হরমোন বলে জানি, সেটা কি হচ্ছে? সরাসরি রক্তে মিশে যাচ্ছে, সরাসরি রক্তে মিশে যাচ্ছে। রক্ত কিন্তু ডাইরেক্টলি রক্তে মিশছে, রক্তের মাধ্যমে নির্দিষ্ট অঙ্গে প্রভাব ফেলে।
এন্ডোক্রাইন শব্দের অর্থ কি? মানে হচ্ছে আভ্যন্তরীণ নিঃসরণকারী, মানে ভেতর দিকে যেটা নিঃসরিত হচ্ছে। এক্সাম্পল বলে দিয়েছে থাইরয়েড, এক্সাম্পল প্যারাথাইরয়েড, এক্সাম্পল হচ্ছে আমাদের অ্যাড্রিনাল। এটা হচ্ছে আমাদের মোটামুটি এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইনের এক্সাম্পল। লাস্ট যেটা পড়ে থাকে দ্যাট ইজ মিশ্র গ্রন্থি বা মিক্স গ্ল্যান্ড, যে কিনা অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোই গ্ল্যান্ডের কিছু না কিছু অংশ নিয়ে তৈরি থাকছে। একই সঙ্গে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্ল্যান্ড কাজ করছে। আংশিকভাবে নালীর মাধ্যমে এনজাইম নিঃসরণ করে, আংশিকভাবে হরমোন সরাসরি রক্তে মিশিয়ে দেয় আংশিকভাবে, এবং উদাহরণ হয়ে যাচ্ছে আমাদের অগ্নাশয়। খুব ক্লিয়ার এবং ক্লিন চার্ট, আমার মনে অসুবিধা হবে না। মিশ্র গ্রন্থির 3টে কোষ থাকে, দেখতে বুঝতে পারছো। এর যে কোষগুলো আমাদের এক্সোক্রাইন প্লাটের সঙ্গে যুক্ত বা বহিঃক্ষরা অংশের সঙ্গে যুক্ত, তাকে আমরা অ্যাসিনার সেলস বলছি। আর যে অংশগুলো আমাদের অন্তঃক্ষরা মানে যে এর থেকে সঙ্গে, তাকে আমরা কি বলছি? এগুলো ডাক্ট সেল, বাকি যে অন্যান্য যে প্যাঙ্ক্রিয়াসের যেগুলো থাকে আমাদের, সেগুলোর মধ্যে পড়ছে অগ্নাশয়। চলে আসছে আমরা গ্রন্থির অবস্থান সম্পর্কে। গ্রন্থির অবস্থান মানে কি? একদম যেটা আমাদের ব্রেন, আমাদের ব্রেন, এই ব্রেনের সব থেকে ওপরে কি থাকে? থাকে হচ্ছে হাইপোথ্যালামাস, ঠিক আছে। ঠিক তার নিচে কি থাকে? থাকে হচ্ছে আর একটা গ্ল্যান্ড, দ্যাট ইজ পিটুইটারি। আর তার কাছে আর একটা গ্ল্যান্ড থাকে, যাকে আমরা বলি হচ্ছে পিনিয়াল বডি বা পিনিয়াল গ্ল্যান্ড। এখন সর্বজন স্বীকৃত মোটামুটি যে পিনিয়াল বডি হচ্ছে বা পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে সব থেকে ক্ষুদ্রতম গ্রন্থি, এইটুকু আমরা জানি। তার মানে আমাদের ব্রেন রিজিয়ানে কোন কোন গ্ল্যান্ড আছে যদি জিজ্ঞাসা করে, তাহলে আমরা বলবো 1 হচ্ছে হাইপোথ্যালামাস, 2 হচ্ছে পিটুইটারি এবং 3 হচ্ছে পিনিয়াল বডি, ঠিক আছে। 4 নম্বর যেখানে যাচ্ছি আমরা, আচ্ছা এটা গেলাম আমি 1 করলাম, ঠিক আছে। এবার এখানে 2তে যেটা হবে সেটা হচ্ছে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড। দেখো থাইরয়েড গ্ল্যান্ড কোথায় রয়েছে? আমাদের নেক রিজিয়ানে রয়েছে। নেক রিজিয়ানে কি গ্ল্যান্ড রয়েছে? রয়েছে দুটো গ্ল্যান্ড। 1 নম্বরকে আমরা বলি হচ্ছে ক্যালসিটোনিন, এক নম্বর হচ্ছে মানে নেক রিজিয়ানে আমাদের থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, সরি থাইরয়েড থেকে তো পরে নিয়ে হতে হয়, থাইরয়েড গ্ল্যান্ড। আর 2 নম্বর হচ্ছে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। নেক রিজিয়ানে এই দুটো গ্ল্যান্ড থাকছে। 3 নম্বরে আমরা আগে আসছি, আমাদের যে চেস্ট বা বুকের যে রিজিয়ানটা কি থাকছে? থাইমাস গ্ল্যান্ড। 4 নম্বর হচ্ছে, এরপরে আসছে আমাদের প্যাঙ্ক্রিয়াস বা অগ্নাশয়। অগ্নাশয় হচ্ছে আমাদের কি থাকে? অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা দুটোই অংশ থাকছে। তার মধ্যে যে অন্তঃক্ষরা বহিঃক্ষরা যে অংশটা, দুটো পার্ট থাকছে, অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা। তাহলে অগ্নাশয় রিজিয়ন আমাদের হয়ে গেছে। অগ্নাশয়ের জায়গা থেকে এটাকে আমরা কি বলছি? মিক্স গ্ল্যান্ড, তাই জন্য এটা নাম দিয়েছি। মিক্স গ্ল্যান্ড। আচ্ছা 5 নম্বর কি আছে? কিডনি। কিডনির ওপরে কি রয়েছে? দুটো গ্ল্যান্ড রয়েছে আমাদের, আচ্ছা দ্যাট ইজ আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড। তো কিডনির নিচে কি থাকে? অ্যাড্রিনাল গ্ল্যান্ড। মাকার মুকুটের মতন করে যুক্ত হয়ে থাকে 1 নম্বর। আচ্ছা তাহলে 1 2 3 4 5। এবার 6 নম্বরটা বলছি, দ্যাট ইজ আমাদের যে গোনাডস থাকছে বা রিপ্রোডাক্টিভ সিস্টেম, জননতন্ত্র। এখানে কিন্তু শুক্রাশয় বা ডিম্বাণু মানে মেল এবং ফিমেল, মেল এবং ফিমেলদের ক্ষেত্রে কি থাকছে? শুক্রাশয় এবং ডিম্বাশয় আলাদা থাকছে। তো এই হচ্ছে আমাদের গ্রন্থির যে বিভিন্ন অবস্থানগুলো, সেগুলো। চলে আসছি পরে পার্টে। হ্যাঁ, গ্রন্থির পরে দেখো অগ্নাশয় গ্রন্থি আসছে। অগ্নাশয় গ্রন্থি কি হচ্ছে? এটা মিশ্র গ্রন্থি, কারণ এটি বহিঃক্ষরা এবং অন্তঃক্ষরা দুটো অংশ নিয়ে কোষ নিয়ে তৈরি। তো অন্তঃক্ষরা এবং বহিঃক্ষরা
উভয় কোষ নিয়ে তৈরি হচ্ছে আমাদের এই যে অংশ থাকছে। 2 নম্বর হচ্ছে যে এই পার্টটা যদি আমরা ভাগ করি যে অগ্নাশয়, এর দুটো পার্ট থাকছে। একটাকে আমরা বলি হচ্ছে বহিঃক্ষরা গ্রন্থির যে অংশ, অ্যাসিনি অংশ, অ্যাসিনি অংশ, আর দ্বিতীয়টা হচ্ছে আমাদের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অ্যাসিনি সেল থেকে কি বেরোচ্ছে, বিভিন্ন উৎসেচক বা ইত্যাদি বেরোচ্ছে, যেটা আমরা ডিসকাস করার এখন দরকার নেই। আর আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে 3টে সেল বেরোচ্ছে। 1 নম্বর হচ্ছে আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স থেকে 1 নম্বর হচ্ছে আলফা সেল, 2 নম্বর হচ্ছে বিটা কোষ, আর 3 নম্বর ডেল্টা কোষ। আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্সের আলফা সেল থেকে কি হরমোন ক্ষরিত হয়? ক্ষরিত হয় হচ্ছে গ্লুকাগন। এই যে আলফা সেল, এই যে এগুলোকে গ্লুকাগন ক্ষরিত হয়। বিটা কোষ থেকে কি ক্ষরিত হয়? ইনসুলিন। ডেল্টা কোষ থেকে ক্ষরিত হচ্ছে সোমাটোস্ট্যাটিন। এবং এই সোমাটোস্ট্যাটিনকে আমরা আরেকটা নাম বলি নিউরো হরমোন। নিউরো হরমোন, ঠিক আছে। চলে আসে, এটা ভালো করে লিখে দিন। চলে আসি পরের পাশে। দেখো কাজের শক্তি যেগুলো বলেছি, যে এর কিন্তু দুটো পার্ট থাকে, একটা হচ্ছে এক্সোক্রাইন, একটা পার্ট এন্ডোক্রাইন পার্ট। এক্সোক্রাইন প্লান্টে কি কি থাকে ভালো করে দেখো। এক নম্বর হচ্ছে প্যানক্রিয়াটিক রস, যার মধ্যে থাকে হচ্ছে অ্যামাইলেজ, যেটা কি করছে কার্বোহাইড্রেটকে ভাঙছে, ট্রিপসিন আছে যেটা প্রোটিনকে ভাঙছে, লাইপেজ আছে যেটা লিপিডকে ভাঙছে, এবং এছাড়া এনজাইম আছে বা যেটা মানে এনজাইম বা উৎসেচক থাকছে। এরা সবাই মিলে কি কাজ করছে? ক্ষুদ্রান্তের পরিপাকে সাহায্য করছে। তো আমাদের ক্ষেত্রে আর এন্ডোক্রাইন অংশে কি থাকছে? এন্ডোক্রাইন অংশে রক্তে শর্করা কমাতে গ্লুকাগন তার রক্তটা বাড়ায়, একে আমরা ফিডব্যাক মেকানিজম বলি। ওকে, এটা মনে রাখবে যে ইনসুলিন রক্তে শর্করাটা কমিয়ে দিচ্ছে, তা তো আমাদের সুগার কন্টেন্ট শরীরে কম হয়ে যাবে না। তোমার গ্লুকাগন যে থাকে সে কিন্তু আবার কি করছে? রক্ত দিতে শুরু করে, মানে রক্ত সরবরাহ করতে থাকে, ফলে রক্তের অভাবটা কিন্তু ঘটছে না। চলে আসছি যে পরের পার্টে, যে এক্সোক্রাইন এবং এন্ডোক্রাইন গ্রন্থের যে পার্ট মানে যে অংশগুলো সেগুলো বোঝার জন্য, যে আমাদের কি থাকে, আমাদের এখানে কিন্তু যদি ইনসুলিনের কোনোটা প্রবলেম হয় বা কিছু হয়, আমরা কি করব? ডায়াবেটিস 2 ধরনের হয়, একটা হচ্ছে ইনসুলিন ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাস, আর একটা হচ্ছে ডায়াবেটিস মেলিটাস। ইনসিপিডাস, ডায়াবেটিস ইনসিপিডাসটা কোনটা? যেটা রক্তে যে গ্লুকোজের যে ব্যাপারটা আর কি, তার সঙ্গে কিন্তু ডায়াবেটিস ইনসিপিডাস যুক্ত নয়। এটা হয়ে যাচ্ছে আমাদের যদি কোনো কারণে শরীরে বহুমূত্র রোগ হয়, বহুমূত্র রোগ হয় তখন, বা বলতে পারি বহুমূত্র রোগ বলতে পারি, বা ইনসিপিডাসের ফলে কি রোগ হয় বলতে পারি। এটা হচ্ছে এর মধ্যে কি থাকে? এর মধ্যে অনেকগুলো মূলত্র থাকে, তার জন্য এরা প্রচুর পরিমাণে বেশি জল ধারণ করতে পারে। বহুমূত্র রোগ হতে পারে। এবং এই যে কি হচ্ছে আমাদের বহুমূত্র কি হয়, আমরা যখন ইউরিন পাস করি, ইউরিনের যে ওয়াটার কন্টেন্টটা কি থাকে? অনেকটা বেশি থাকে।
তো আমাদের শরীর কি করছে, জল পুনঃশোষণ করে শরীরে এই যে জলের যে মাত্রাটা বা পরিমাণটা সেটাকে কমিয়ে দেয়, তাই জন্য মূত্রতার পরিমাণ একটা নির্দিষ্ট পরিমাণ হয়। কিন্তু যখন কারো বহুমূত্র রোগ হচ্ছে তখন কি হয়েছে, তার ডায়াবেটিস, তখন তার ডায়াবেটিস ইনসিপিডাস হলে তার ইউরিনের জলটা কিন্তু পুনঃশোষিত হচ্ছে না। তার ফলে কি হয়ে যায়, যে আমাদের যে ইউরিন তার কিন্তু ওয়াটার কন্টেন্ট অনেক বেড়ে যায় এবং রক্তকে বারবার এবং কি করতে হচ্ছে, রক্তকে বারবার আমাদের কি করছে, ওই যে বারবার কিন্তু আমাদেরকে ইউরিন করতে যেতে হচ্ছে। তাহলে এই যে বারবার রোগটাকে ইউরিন করতে যেতে হচ্ছে এটাকে আমরা বহুমূত্র রোগ বলছি। ঠিক সেভাবে ডায়াবেটিস মেলিটাসটা কি, ডায়াবেটিস মেলিটাস কিন্তু দু রকম ভাগে বিভক্ত থাকে। একটাকে আমরা বলি হচ্ছে টাইপ 1 ডায়াবেটিস, টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস। কেউ কি জানে যে টাইপ 1 অ্যান্ড টাইপ 2 ডায়াবেটিস কাকে বলছি? দুটোই কিন্তু আমাদের সরি, এটাকে আমরা বলছি টাইপ 1 আর একটাকে আমরা বলছি টাইপ 2। দুটোই আমাদের কিন্তু হাই ব্লাড সুগার লেভেলটাকে বা রক্তে শর্করার মাত্রাকে বেশি পরিমাণে বোঝাবার জন্য চেষ্টা করে। টাইপ 1 যে ডায়াবেটিস থাকছে সেটা কিন্তু কি হয়, এক্ষেত্রে আমাদের যে প্যানক্রিয়াস থাকে সে খুব অল্প পরিমাণে বা যেটাকে আমরা প্রায় নেই এর সমান ধরতে পারি এইরকম ইনসুলিন প্রোডাকশন করে, খুবই অল্প প্রোডাকশন করে। তার জন্য কি করতে হচ্ছে, এই জিনিসটাকে আমাদের বাইরে থেকে কিন্তু ইনসুলিনটাকে নিতে হচ্ছে। এই টাইপ 1 ডায়াবেটিসটা কাদের ক্ষেত্রে হয়, যারা বাচ্চা হয়, বাচ্চাদের ক্ষেত্রে বা চাইল্ডহুড ডায়াবেটিস যাদেরকে আমরা বলি তাদেরকে এই ডায়াবেটিসটা দেখতে পাওয়া যায়, খুব কম বয়সে এটাকে দেখা যায়। টাইপ 2 ডায়াবেটিসটা কোনটা কি হচ্ছে না, আমাদের ক্ষেত্রে যখন কোনো একটু বেশি বয়স হয়ে যায়, অনেকের ক্ষেত্রে যারা বয়স্ক হয়ে যায় বা কমন অ্যাডাল্টদের ক্ষেত্রে বা 40-এর পরে এদের ওবেসিটি রয়েছে, এদের ক্ষেত্রে শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্সের জন্য আমাদের যে শরীর থাকে সেই ইনসুলিনের রেজিস্ট্যান্সের জন্য প্রপারলি কি করতে পারে না, কোষের সঙ্গে ইনসুলিন মানে রেসপন্ড করতে পারে না। তার জন্য কি হচ্ছে, আমাদের শরীরে এনাফ ইনসুলিন তৈরি হচ্ছে না এবং তাই জন্য ডায়াবেটিস রোগটা হচ্ছে। তো টাইপ 2 ডায়াবেটিস সেটা হচ্ছে 40+ বা একটু বড়দের অ্যাডাল্টদের হয়, আর টাইপ 1টা হচ্ছে বাচ্চাদের হয়। চলে আসি নেক্সট কোয়েশ্চেনে আমাদের। এছাড়া অন্য কি মিক্স গ্ল্যান্ড রয়েছে, দেখো একটা হচ্ছে অগ্নাশয় যাকে আমরা মিক্স গ্ল্যান্ড বলছি, এটা অলরেডি তোমাদেরকে ডিসকাস করে দিলাম আমি। এছাড়া হচ্ছে আর একটা গোনাডসের মধ্যে থাকে আমাদের শুক্রাশয় এবং ডিম্বাশয়, এই দুটোকে আমরা মিক্স গ্ল্যান্ড বলছি। কি রয়েছে, প্রজনন ক্রিয়াতে সাহায্য করছে আর দুজনেই। 1 নম্বর এই হচ্ছে টেস্টোস্টেরন হরমোন নিঃসরণ করছে এবং পুরুষের যৌন বৈশিষ্ট্য প্রকাশে সাহায্য করে। তো কোথাও যদি তোমাদের অপশানে অগ্নাশয়টা না দেওয়া থাকে মিক্স গ্ল্যান্ডের ক্ষেত্রে, সেক্ষেত্রে গোনাডস মানে শুক্রাশয় এবং ডিম্বাশয়কেও তোমরা ব্যবহার করতে পারো, এটাই উদাহরণ হিসেবে। চলে যাচ্ছি পরের পার্টে, অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে ঢুকছি। দেখো দুটো অন্তঃক্ষরা গ্রন্থি আমাদের এই মধ্যে চোখের সামনে রয়েছে, যেটা কোথায় থাকছে, আমাদের ব্রেইন বা মস্তিষ্কে, ব্রেইন বা মস্তিষ্কে। কি বলছেন, আমাদের যে হাইপোথ্যালামাস রয়েছে প্রথমটা, সেটা কোথায় থাকছে, একদম যে মস্তিষ্ক থাকছে তার গোড়ায় থাকছে। চলো দেখে নিচ্ছি। হাইপোথ্যালামাস থাকছে হচ্ছে মস্তিষ্কে ঠিক গোড়া, এই যে সবুজ রঙের যে অংশ দেখতে পাচ্ছ এটা কি আমরা কি বলছি, হাইপোথ্যালামাস। এবং পিটুইটারি গ্রন্থির ঠিক ওপরে, এই যে এটা পিটুইটারি হলে ঠিক তার ওপরের দিকে থাকে। কিসের অংশ, অগ্র মগজ বা ফোর ব্রেনের অংশ। ফোর ব্রেন মানে হচ্ছে আমাদের যে মানে বিশাল বড় যে পার্টটা থাকে তার, যার মধ্যে তোমার গুরু মস্তিষ্ক বা অন্যান্য যে জিনিসগুলো থাকছে তাকে আমরা কি বলছি, অগ্র মস্তিষ্ক বা ফোর ব্রেন। ফোর ব্রেনের মধ্যে থাকে হচ্ছে সেরিব্রাম থাকে মানে গুরু মস্তিষ্ক, মেইন ফোর এর মধ্যে কি থাকে, সেরিব্রাম, যেটা আমাদের গুরু মস্তিষ্ক বলি, যেটা প্রায় 80% জায়গা দখল করে রাখে ব্রেনে। এছাড়া থাকে হচ্ছে হাইপোথ্যালামাস থাকে, ইত্যাদি থাকে, ছেড়ে দাও। তো এই অংশ, আর এই কি আমরা কি বলছি, এ কি কাজ করছে, এ আমাদের স্নায়ুতন্ত্র এবং এন্ডোক্রাইন সিস্টেমের মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করছে। কি করে, স্নায়ুতন্ত্র যেটা থাকে সেটা আমাদের নার্ভাস সিস্টেমে, আমাদের যে হাইপোথ্যালামাস থাকে সে কার অংশ, সে কিন্তু ব্রেনের অংশ বা নার্ভাসের অংশ, নার্ভের অংশ। তো যখন মানে ব্রেনের অংশ, তখন এটা নার্ভাস সিস্টেমের মধ্যে পড়ছে। ঠিক সেম ভাবে হাইপোথ্যালামাসে কি করিতে হচ্ছে, বিভিন্ন রকম গ্ল্যান্ড থাকে,
বিভিন্ন রকমের গ্ল্যান্ড থাকে যেখান থেকে কি হচ্ছে এন্ডোক্রাইন সিস্টেমের মাধ্যমে সরাসরি আমাদের হরমোন খরিত হচ্ছে। তাহলে এই দুটোই যদি একসঙ্গে মানে যেহেতু আমাদের হাইপোথ্যালামাস নার্ভাস সিস্টেমেরও একটা পার্ট বলে গণ্য করা হয় এবং এন্ডোক্রাইন সিস্টেমেরও একটা পার্ট বলে গণ্য করা হয়, তাই জন্য এদের সরাসরি সংযোগ তৈরি হচ্ছে। নেক্সট চলে আসছি আমি পরেরতে যে পিটুইটারি গ্রন্থি কার্যক্রম নিয়ন্ত্রণ করে কি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট যে হাইপোথ্যালামাস যে গ্ল্যান্ডটা থাকছে সে কিন্তু আমাদের পিটুইটারি গ্রন্থির সমস্ত কার্যকলাপকে নিয়ন্ত্রণ করছে। কিরকম ভাবে পিটুইটারি গ্রন্থি কি করছে, পিটুইটারি গ্রন্থি আমাদের বিভিন্ন গ্ল্যান্ডের ক্ষরণ নিয়ন্ত্রণ করছে। ঠিক সেরকম ভাবেই আজকে হাইপোথ্যালামাস মাথায় বসে থাকে। সে যখন কোনো একটা হরমোন বা কোনো একটা জিনিস স্টিমুলেট করে, কাকে স্টিমুলেট করছে, পিটুইটারিকে স্টিমুলেট করে, তখন পিটুইটারি থেকে কিন্তু সমস্ত যে বাকি যে পার্টের যে অংশগুলো মানে হরমোনগুলো সেগুলো কিন্তু খরিত হতে থাকে। তাহলে এখানে আমরা একটা চার্ট যদি মতন করে নিই, আমাদের চার্ট মতন এটা করে নিই, তাহলে আমাদের এটা হচ্ছে ব্রেনের তিনটে পার্ট থাকে। আমরা একটাকে বলি হচ্ছে ফোর ব্রেন, একটাকে বলি হচ্ছে আমরা মিড ব্রেন, আর একটাকে আমরা বলি হচ্ছে হাইন্ড ব্রেন বা হিন্ড ব্রেন। এই ফোর ব্রেনের যে অংশকে সে হচ্ছে আমাদের হাইপোথ্যালামাস। এটা যেটা ব্রেন ম্যাপিং হাইপোথ্যালামাসের যে ক্ষরণটা হচ্ছে কি হচ্ছে, ক্ষরণ হচ্ছে, সেই ক্ষরণটাকে নিয়ন্ত্রণ করছে। সেই ক্ষরণটা কাকে স্টিমুলেট করছে, সে স্টিমুলেট করছে হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থিকে। পিটুইটারি গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। পিটুইটারি গ্ল্যান্ড যখন স্টিমুলেট হয়ে যাচ্ছে তখন এখান থেকে বিভিন্ন হরমোন খরিত হচ্ছে। ধরো হরমোন 1 খরিত হচ্ছে, হরমোন 2 খরিত হচ্ছে, হরমোন 3 হচ্ছে, হরমোন 4 হচ্ছে, অনেক গ্ল্যান্ড খরিত হচ্ছে। ধরে নাও যখন হরমোন পিটুইটারি থেকে যখন হরমোন 1টা খরিত হচ্ছে, ধরে নিচ্ছি কি খরিত হচ্ছে, ধরে নিচ্ছি TSH বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন খরণ হচ্ছে। এই কাকে গিয়ে স্টিমুলেট করছে, এই গিয়ে কাজ করছে হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ডের উপর গিয়ে কাজ করছে। তাহলে যখন থাইরয়েড গ্ল্যান্ডে গিয়ে কাজ করছে তখন থাইরয়েড গ্ল্যান্ড থেকে আবার কি হচ্ছে T3 তারপর T4 হরমোন গুলো খরিত হচ্ছে। সেম ভাবে আজকে হরমোন 2 ধরে নাও, এটা ধরে নিচ্ছি আমি ACTH বলে একটা হরমোন আছে, একটু পরে বলবো, সেটা খরিত হচ্ছে। সে গিয়ে কাকে উত্তেজিত করছে, সে গিয়ে উত্তেজিত করছে হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, এই জায়গাটাকে গিয়ে উত্তেজিত করছে। তখন অ্যাড্রিনাল কর্টেক্স থেকে কিন্তু আবার হরমোন খরিত হচ্ছে। ঠিক সেভাবে তাহলে হরমোন 3 হরমোন 4 খরিত হচ্ছে। তাহলে আমার কথায় বলার অর্থ হচ্ছে যেহেতু পিটুইটারি কি করছে, তাহলে পিটুইটারি তাহলে থাইরয়েড গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, অ্যাড্রিনাল গ্রন্থির ক্ষরণকে নিয়ন্ত্রণ করছে, এরকম ভাবে গোনাডের ক্ষরণকে নিয়ন্ত্রণ করবে। তাহলে এই যেহেতু সবার প্রভু হিসেবে কাজ করছে, তাই একে আমরা কি বলছি, আমরা একে বলবো হচ্ছে মাস্টার গ্ল্যান্ড বা প্রভু গ্রন্থি বলবো। কাকে? পিটুইটারি গ্ল্যান্ডকে। আবার পিটুইটারি গ্ল্যান্ডের ক্ষরণটা কে নিয়ন্ত্রণ করছে, এই হাইপোথ্যালামাস যে মাথার উপর বসে রয়েছে সে ক্ষরণটা নিয়ন্ত্রণ করছে। সে না করলে কিন্তু কোনো কিছুই হতো না। তাহলে এটাকে আমরা কি বলবো, এর হচ্ছে হাইপোথ্যালামাস হচ্ছে আমাদের কি, মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড। মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড বা বলতে পারি সুপ্রিম কমান্ডার। সুপ্রিম কমান্ডার এটাই বলা যায়। হাইপোথ্যালামাস কিসের পার্ট? হাইপোথ্যালামাস হচ্ছে যেটা আমাদের নার্ভাস সিস্টেম বা স্নায়ুতন্ত্র এবং তার সঙ্গে এন্ডোক্রাইন সিস্টেম বা অন্তঃক্ষরাতন্ত্র, এই দুটোরই একসঙ্গে মিলিত অংশ, দুটোকেই কিন্তু ও সামঞ্জস্য করছে। ঠিক আছে, সুপ্রিম কমান্ডার, মাস্টার আর মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, এছাড়া বলতে পারে মাস্টার কন্ট্রোল সেন্টার, এটাও বলা হয়ে থাকে হাইপোথ্যালামাসকে। হয়ে গেছে, চলে আসছে বা পিটুইটারি গ্ল্যান্ডের, পিনিয়াল গ্ল্যান্ডের ক্ষেত্রে। পিনিয়াল গ্ল্যান্ড কি বলছে,
দেখো পিনিয়াল গ্ল্যান্ড হচ্ছে আমাদের মাথার মস্তিষ্কের মধ্যে অবস্থিত সব থেকে একদম ছোট্ট দানার মতন একটা গ্ল্যান্ড থাকে, সেইখানটা এই জায়গাটা থাকে পিনিয়াল গ্ল্যান্ডটা। কি কাজ করছে, এর থেকে একটা হরমোন খরিত হয় যার নাম হচ্ছে মেলাটোনিন। ভেরি ইম্পর্টেন্ট, নট মেলানিন, ইটস মেলাটোনিন। এই মেলাটোনিন হরমোনটা কিন্তু পিনিয়াল থেকে খরিত হচ্ছে। কি কাজ করছে, হরমোনটা শরীরের বিভিন্ন অংশে পাওয়া যেতে পারে, যেমন অস্থিমজ্জা, চোখে এবং অন্ত্রে পাওয়া যেতে পারে। পিনিয়াল গ্রন্থিকে আমরা একটা নাম বলি থার্ড আই বলতে পারি, থার্ড আই বলতে পারি। কি কাজ করে, মেলাটোনিন ঘুম বা জাগ্রত চক্র নিয়ন্ত্রণ করে এবং ঘুম বা জাগ্রত চক্রটা বৈশিষ্ট্যটাকে বর্জন করছে। এটা কি যাচ্ছে, এই হরমোনটা যখন আমাদের খরিত হয়, মনে রাখবে এই যে আমাদের যে ব্রেন থেকে যখন পিনিয়াল গ্ল্যান্ডটা খরিত হয়, পিনিয়াল গ্ল্যান্ড থেকে কি করতে হচ্ছে, মেলাটোনিন খরিত হচ্ছে। এই মেলাটোনিন হরমোনটা কখন খরিত হয়, এটা মূলত কিন্তু রাতে খরিত হয়, এবং রাতে যখন এটা খরিত হয় তখন আমাদের কি হয়, অটোমেটিকলি ঘুম পায়। আর রাত্রিবেলা কিরকম থাকে, চারপাশটা ডার্ক থাকে, তাই না? তাই জন্য আমরা একে কি কি নাম বলে ডাকতে পারি, একে আমরা একটা বলি হচ্ছে এটা এন অ্যাসিটাইল মিথক্সি ট্রিপটামিন, এটা হচ্ছে রাসায়নিক নাম। একে আমরা হরমোন অফ ডার্কনেস বলি, কারণ এটা রাত্রিবেলাতে খরিত হচ্ছে। একে আমরা স্লিপিং হরমোন বলি, কারণ এই হরমোনটা যখন রাত্রিবেলা খরিত হয় রক্তে মিশে সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডে মিশলে আমাদের ঘুম পেতে শুরু করে, তাই একে আমরা বলছি হচ্ছে আমাদের স্লিপ হরমোন। আর একে আমরা বলি হচ্ছে সার্কাডিয়ান রিদমস রেগুলেটর, কেননা এটা জৈবিক ঘড়ি বা সার্কাডিয়ান রিদম, আমাদের যে 12 ঘন্টা ঘুম, 12 ঘন্টা যে স্লিপ এবং 12 ঘন্টা যে জেগে থাকা, 12 ঘন্টা স্লিপ, 12 ঘন্টা যে জেগে থাকা বা ওয়েক আপের যে ব্যাপারটা, এই জিনিসটাকে পুরোটা নিয়ন্ত্রণ করে হচ্ছে কে, এই মেলাটোনিন হরমোনটা। একে আমরা সার্কাডিয়ান রিদম রেগুলেটরও বলে থাকি। এই 4টে নাম আছে। এবং এছাড়া যেহেতু এই যে পিনিয়াল গ্ল্যান্ড আমাদের থাকে, এই পিনিয়াল গ্ল্যান্ড থেকে এই হরমোনটা খরিত হচ্ছে, একে আমরা বলি হচ্ছে বায়োলজিক্যাল ক্লক বা জৈবিক ঘড়ি, জৈবিক ঘড়ি বা বায়োলজিক্যাল ক্লক বলে থাকছি। কি কাজে সাহায্য করে মেলাটোনিন হরমোনটা আমাদের, যদি কারক অনিদ্রা বা ইনসমনিয়া যেটাকে আমরা বলি, যদি রোগ হয় তখন এই হরমোনটা তাকে কি করছে, ইনজেক্ট করা হয়। ঠিক স্লিপ ডিসঅর্ডার ট্রিট করার জন্য আমাদের মেলাটোনিন হরমোনটা কাজে লাগছে। চলে আসছি তারপরে পিটুইটারি গ্ল্যান্ডের ক্ষেত্রে। পিটুইটারি গ্ল্যান্ডকে আমরা কি বলে থাকছি হচ্ছে হাইপোফাইসিস বলে থাকি। হাইপোথ্যালামাসের নিচে হাইপোফাইসিস। অবস্থান কোথায় থাকে হচ্ছে, ঠিক আমাদের যে হাইপোথ্যালামাস থাকে তার নিচের দিকে থাকে, মস্তিষ্কের গোড়াতে। কেমন দেখতে, আকারটা হচ্ছে মটরের মতন ছোট বা বলতে পারো পি সাইজড, ছোট ছোট পিয়া সাইজের। এটিকে কোন গ্রন্থি বলা হয়, মাস্টার গ্রন্থি বা প্রভু গ্রন্থি বলা হচ্ছে আমাদের এই পিটুইটারি গ্রন্থিকে। চলে আসছি পরের পার্টে আমাদের। দেখো পিটুইটারি যে গ্রন্থি থাকছে সেখানে আমাদের যদি তুমি ভাগ করো, এই হচ্ছে আমাদের পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থি, হ্যাঁ, এর অ্যাকচুয়ালি দুটো পার্ট থাকে। কি কি পার্ট থাকে, একটাকে আমরা বলি হচ্ছে অগ্র পিটুইটারি, যেটা পিটুইটারির সামনের ভাগটা, কোনটা, দ্যাট ইজ এই যে এই পার্টটা, সামনের দিকে পার্টটা, দেখে অগ্র পিটুইটারি বলি। আর একটা হচ্ছে পশ্চাৎ পিটুইটারি। অগ্র পিটুইটারি যে পার্টটা থাকে বা যেকে আমরা ইংরেজিতে কি বলে থাকি, অ্যাডেনোহাইপোফাইসিস, অ্যাডেনোহাইপোফাইসিস। আর এটাকে কি বলে থাকি, নিউরোহাইপোফাইসিস। ঠিক আছে, অ্যাডেনোহাইপোফাইসিস থেকে আমাদের কি কি হরমোন খরিত হয়, অনেকগুলো হয়, যেমন এসিটিএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন, টিএসএইচ বা থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেমন জিটিএইচ বা গ্রোথ যে রেগুলেটিং যে হরমোন। 4 নম্বর হচ্ছে জিএনআরএইচ, গোনাডোট্রফিন রিলিজিং হরমোন। 5 নম্বর হচ্ছে, এর মধ্যেই পড়ছে আমাদের এলটিএইচ পড়ে, লিউটিনাইজিং হরমোন পড়ে, তারপর তোমার জিএইচ হবে, জিএইচ হয়, লিউটিনাইজিং হরমোন পড়ে, এফএসএইচ পড়ে, এগুলো অনেক কিছু পড়ে। তো এগুলো অনেকগুলো হরমোন খরিত হয়। নিউরো হাইপোফাইসিসের কি কি খরিত হচ্ছে, মূলত দুটোই খরিত হয়। একটা হচ্ছে আমাদের যাকে আমরা বলি হচ্ছে
এডিএইচ বা অ্যান্টি ডাইউরেটিক হরমোন। আর 2 নম্বরটাকে আমরা বলি হচ্ছে অক্সিটোসিন। এই হরমোন আমাদের খরিত হয়। চলে আসছে আমরা পরের যে ব্যাপারটায়। দেখো অ্যান্টেরিয়া পিটুইটারি হরমোনগুলো কোনটা একবার দেখে নিচ্ছি। আর প্রথমটা হচ্ছে আমাদের গ্রোথ হরমোন, যাকে আমরা কি বলে থাকি, এর আরেকটা নাম হচ্ছে সোমাটোট্রফিন। কি নাম? সোমাটোট্রফিন। কেন এরকম নাম? এটা কোনখান থেকে খরিত হয়? এটা আমাদের সোমাটোট্রফ এই কোষ থেকে খরিত হয় বলে এর নাম সোমাটোট্রফিন। কোথায় কাজ করছে? হাড়, পেশি, লিভারে কাজ করছে, বৃদ্ধি এবং কোষ মেরামতে সাহায্য করে। যদি কম ক্ষরণ হয়, বামনত্ব হয়, বড়দের হলে পেশি শক্তি হ্রাস হচ্ছে। থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বা টিএসএইচ, এটা খরিত হয় থেকে থাইরোট্রফ কোষ থেকে। থাইরোট্রফ সেল থেকে খরিত হচ্ছে। টার্গেট হচ্ছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড হরমোন মানে রেগুলেট করছে। T3 এবং T4 হরমোন উৎপাদন করতে সাহায্য করছে থাইরয়েড হরমোনকে, থাইরয়েড গ্রন্থিকে স্টিমুলেট করার পর। অভাবে রোগ হচ্ছে হাইপোথাইরয়েডিজম হতে পারে। 3 নম্বর হচ্ছে অ্যাড্রিনোকর্টিকোট্রফিক কোষ বা অ্যাড্রিনোট্রফিক হরমোন। টার্গেট অর্গান হচ্ছে আমাদের যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড রয়েছে তার কর্টেক্স রিজিয়ন আমরা বলি, বাট পুরোটাতেই একটু একটু করে কাজ করে। কাজ হচ্ছে কর্টিসল উৎপাদন করা। অভাবে রোগ হচ্ছে অ্যাডিশনের বর্ণিত রোগ এবং ক্লান্তি, রক্তচাপ কমে যাওয়া ইত্যাদি। চলে আসছি পরেরটাতে, ফলিকল স্টিমুলেটিং হরমোন, যেটা আমাদের কোথায় কাজ করছে? ডিম্বাশয় বা শুক্রাশয়ের ক্ষেত্রে, পুরুষদের ক্ষেত্রে কাজ করছে। কার্য হচ্ছে ডিম্বাণু এবং শুক্রাণুকে গঠন করছে। অভাবে রোগ হচ্ছে বন্ধ্যাত্ব, ঋতুচক্রের সমস্যা ইত্যাদি। আচ্ছা, লিউটিনাইজিং হরমোন, যে কাজ হচ্ছে ডিম্বাশয় বা অন্ডকোষে কাজ, মানে টার্গেট অর্গান। কার্য হচ্ছে ডিম্ব নিঃসরণ এবং টেস্টোস্টেরন উৎপাদন করতে সাহায্য করে। অভাবে রোগ হচ্ছে বন্ধ্যাত্ব, বিলম্বিত যৌবন ইত্যাদি। প্রোল্যাক্টিন বা পিআরএল, যেটাকে আমরা বলছি, টার্গেট অর্গান হচ্ছে স্তনগ্রন্থি বা ম্যামারি গ্ল্যান্ড, দুগ্ধ উৎপাদন করতে সাহায্য করছে এবং অভাবে রোগ হচ্ছে সন্তান প্রসবের পর দুগ্ধ না হওয়া। এগুলো হচ্ছে আমাদের অ্যান্টেরিয়ার পিটুইটারি যে হরমোনগুলো কমনলি আসে। চলে আসছি আমাদের পরেরটা, পস্টেরিয়র পিটুইটারি হরমোন, যাকে আমরা কি বলছি? অ্যান্টি ডাইউরেটিক হরমোন বলে থাকছি। অ্যান্টি ডাইউরেটিক হরমোন ক্ষেত্রে কি করছে? এটা মেইনলি কাজ করছে আমাদের শরীরের যে অ্যান্টেরিয়ার যে পার্ট, পস্টেরিয়র যে পার্টটা, সেখানে দেখো এটা মনে রাখবে যে এডিএইচ এবং এই যে অক্সিটোসিন এরা দুজনেই কিন্তু কোথায় তৈরি হচ্ছে? এরা হাইপোথ্যালামাসে তৈরি হয়। হওয়ার পর এরা পিটুইটারিতে এসে সঞ্চিত থাকে বা স্টোর থাকে। তাই জন্য যখন কোনো গ্ল্যান্ড হিসেবে ক্ষরণ হয় সেটা পিটুইটারি থেকে হয়, কিন্তু এটা হাইপোথ্যালামাসে কিন্তু উৎপন্ন হচ্ছে। তাই জন্য অনেক সময় এদেরকে আমরা কি বলে থাকি? আমরা নিউরো হরমোন বলে থাকি। নিউরো কথার অর্থ হচ্ছে নার্ভাস সিস্টেমের সঙ্গে রিলেটেড যে হরমোন। তো সেটা কোনটা থাকছে? নার্ভাস সিস্টেম রিলেটেড হরমোনটা সব থেকে কাছে, দ্যাট ইজ এডিএইচ বা অ্যান্টিডায়োটিক হরমোন সব থেকে কাছে থাকছে। কি কাজ করছে? মানে এবং অস্ট্রোজেন দুটোই অ্যাকচুয়ালি। কিডনিতে কাজে জল শোষণ করছে, প্রস্রাব কমাচ্ছে, ডায়াবেটিস ইনসিপিডাস বা অতিরিক্ত প্রস্রাব হয়। এডিএইচ হরমোন যদি কম ক্ষরণ হয় কি হবে? রক্তে প্রস্রাবে যে জলের পরিমাণটা বেড়ে যাবে, জলের পরিমাণটা পুনঃশোষণ হবে না এবং তা হওয়ার জন্য কি হয়ে যাবে? অতিরিক্ত প্রস্রাব হবে, জলের ঘাটতি ঘটবে। অক্সিটোসিন হরমোনটা কি? এটা কোথায় কাজ করছে? জরায়ু সংকোচন, স্তনগ্রন্থি ইত্যাদি কাজে কাজ করছে। প্রসবকালে সংকোচন ও দুগ্ধ নিঃসরণ না হওয়া। অভাবে রোগ হচ্ছে দুর্বল প্রসব সংশোধন এবং দুগ্ধ বের না হওয়া। আমাদের যে অক্সিটোসিন থাকছে, এই আমাদের যে ইউটেরাস থাকছে, ইউটেরাসের সংকোচনের ক্ষেত্রে গর্ভাবস্থাকে বজায় রাখতে কিন্তু সাহায্য করে। চলে আসছি পরের পার্টে, যে অ্যান্টেরিয়র পিটুইটারির কি কি ডিসঅর্ডার হতে পারে। দেখো, ডিসঅর্ডার হচ্ছে হরমোনের ক্ষেত্রে যদি গ্রোথ হরমোন বা বৃদ্ধি হরমোন, যেটা আমরা জিএইচ বলে জানি, সেটা যদি তোমার ঘাটতি হয় তাহলে কি হবে? ডোয়ারফিজম বা বামনত্ব, বিশেষ করে গর্ভাকৃতি হতে পারে। অতিরিক্ত তাহলে কি হয়ে যাবে? দুটো জিনিস হতে পারে। একটা হচ্ছে জাইগান্টিজম, যেটা শিশুদের ক্ষেত্রে অতিরিক্ত বড় শিশু তৈরি হয়, তাহলে তাকে আমরা জাইগান্টিজম বলি। আর অ্যাক্রোমেগালি হচ্ছে যখন কেউ প্রাপ্তবয়স্ক মানুষ এই রোগের শিকার হয়, তখন কি হয়? তাদের হাত, চোয়াল, পা সবকিছু যদি মোটা হয়ে যায়। চলে আসছে প্রোল্যাক্টিন হরমোনের ক্ষেত্রে। প্রোল্যাক্টিন কি বলছে? দুগ্ধ উৎপাদন কমে যাওয়া, ঘাটতি হলে দুগ্ধ উৎপাদন কমে যাওয়া। আর হাইপার প্রোল্যাক্টিনিমিয়া মানে হচ্ছে মহিলাদের ক্ষেত্রে মাসিক বন্ধ হয়ে যায়, এই কারণটা ঘটতে পারে।
থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সেটা কি করছে, হাইপোথাইরয়েডিজম ঘাটতি হচ্ছে, আর যদি অতিরিক্ত থাইরয়েড হয়ে যায় তাহলে হাইপার থাইরয়েডিজমটা হতে পারে। তো এই হচ্ছে আমাদের তিনটে চার্ট। চলে আসি পরের চার্টে, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোন বা এসিটিএইচ। এর কিন্তু ঘাটতি কি, অ্যাডিসন্স ডিজিজ কোনটা, যেখানে কি হয়ে যায় শরীরটা দুর্বল হয়ে যায়, হাইপোগ্লাইসেমিয়া বা রক্তে শর্করা মাত্রা কমে যাচ্ছে প্রচন্ড পরিমাণে, হচ্ছে ওজনটা কমে যাচ্ছে। 3 নম্বর হচ্ছে যে এই যে বডি হেয়ার থাকছে, বডি হেয়ার, সেই বডি হেয়ারের ডাইরেকশনটা চেঞ্জ হয়ে যাচ্ছে, পেট যেটা থাকছে সেটা কিন্তু কি হচ্ছে খুব ঢুকে যাচ্ছে। তো এই যে টোটাল জিনিসটাকে আমরা কি বলছি, অ্যান্টেরিয়র পিটুইটারি। আর পস্টেরিয়র পিটুইটারি যেটা মানে যেটা অ্যান্টেরিয়র পিটুইটারি যে অভাবে যেটা আর একটা রোগ, অ্যাডিনোকর্টিকোট্রপিক হরমোনে, দ্যাট ইজ আমাদের কুশিং সিনড্রোম। কি হচ্ছে, যদি অতিরিক্ত এসিটিএইচ ক্ষরণ হয় তাহলে কি হয়ে যাবে, সেক্ষেত্রে কিন্তু পেটটা বড় হয়ে যাবে, মাথার যে অন্যান্য যে প্রবলেমগুলো, যেমন ধরো দেখো একটা জিনিস দেখো তো, ফ্যাট প্যাড মানে হচ্ছে বাফেলো হাম্প, এই যে ঘাড়ে গর্দানে আমরা কথাটা বলি না, ঘাড়ে এখানে একটা ছোট্ট করে একটা মাংসপিণ্ড তৈরি হচ্ছে, এরকম হচ্ছে থিন আর্ম অ্যান্ড লেগস, এই যেটা আর্ম অ্যান্ড লেগস সরু হয়ে যাবে, কিন্তু পেটটা বিশাল বড় হয়ে যাবে, প্রোট্রুডিং একটা অ্যাবডোমেন তৈরি হচ্ছে, যেখানে সেখানে একটুখানি আঘাত লাগলেই কিন্তু দাগ হয়ে যাচ্ছে। এই জিনিসগুলো হচ্ছে এক্সাম্পল। ফলিকল স্টিমুলেটিং হরমোন হচ্ছে বন্ধ্যাত্ব যৌনগ্রন্থি বিকাশে সাহায্য করছে। লিউটিনাইজিং হরমোন হচ্ছে পুরুষদের বন্ধ্যাত্ব, পুরুষদের মাসিকের সমস্যা, পুরুষ টেস্টোস্টেরন কম, এই ধরনের ঘাটতি দেখা যাচ্ছে। এই হচ্ছে আমাদের অ্যান্টেরিয়র পিটুইটারির যে প্রবলেমগুলো সেগুলো বললাম, ঘাটতি এবং ডেফিসিয়েন্সি দুটোই বললাম। একটু জল খেয়ে নিয়ে বাকিটা বলছি। পরেরটাতে দেখো, তোমাদের সামনে আছে থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড কি, কোথায় থাকছে, মানুষের যে ঘাড় থাকছে, গ্রীবা থাকছে বা নেক রিজিয়ন থাকছে, সেখানে এখানে কি থাকে, এখানে থাকে হচ্ছে আমাদের ল্যারিংস বা স্বরযন্ত্র বা ভয়েস বক্স, বা একে বলছি ভয়েস বক্স। এর ঠিক নিচে কি থাকে, বাটারফ্লাই শেপের, ভালো করে দেখো, বাটারফ্লাই শেপের দুটি খণ্ড বিশিষ্ট, যে দুটো খণ্ডকে কি বলছি আমরা, মাঝখানে একটা যোজক দ্বারা যুক্ত থাকে, সেই জিনিসটাকে আমরা কি বলি, থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েডের দুটো খণ্ড কি হয়ে যাচ্ছে, যোজক দ্বারা পরস্পরের সঙ্গে ইসমাস নামক যোজকের দ্বারা যুক্ত হয়ে থাকে। এবং এই থাইরয়েড গ্ল্যান্ডকে আমরা একটা গ্ল্যান্ড কি বলি, আমরা এটাকে বলি হচ্ছে ডান গ্ল্যান্ড, এটাকে বলি হচ্ছে বাম গ্ল্যান্ড, এরকম আছে ব্যাপার, ডান গ্ল্যান্ড এবং বাম গ্ল্যান্ড। নেক্সট হচ্ছে যে থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টি হরমোন খরিত হচ্ছে, যেমন হচ্ছে কি থাইরক্সিন বা টেট্রা আইরোথাইরোনিন, T4 যেটাকে আমরা বলছি ট্রাই আইরোথাইরোনিন, এবং থাইরোক্যালসিটোনিন। চলে নিচ্ছি আমরা। থাইরয়েড গ্রন্থি অধিক্ষণজনিত ফল হচ্ছে শিশুদের ক্ষেত্রে যদি কম ক্ষণ হয় ক্রেটিনিজম, বড়দের ক্ষেত্রে রোগ হলে মিক্সিডিমা। থাইরয়েড গ্রন্থি অধিক্ষরণজনিত ফল কি কি হতে পারে, গয়টার, এক্সঅপথ্যালমিক গয়টার ইত্যাদি। দেখো গয়টার যেটা, সেটা হচ্ছে কি থাইরয়েড গ্ল্যান্ডটা একটুখানি বড় হয়ে গেছে, বাকি কোনো চেঞ্জেস হয়নি, কিন্তু এক্সঅপথ্যালমিক গয়টার মানে হচ্ছে মুখ চোখগুলো একটু ফুলে যাচ্ছে, চোখগুলো বালজিং আইস টাইপের হয়ে যাচ্ছে, ডিফিউজ গয়টার হয়ে যাচ্ছে, সেই এই জিনিসগুলো কিন্তু ঘটতে থাকে। তো আমরা এখানে একটু ডিসকাস করব, একবার দেখিনি, দেখো একবার ডিসকাস করব আমাদের যে থাইরয়েড গ্ল্যান্ড, এই থাইরয়েড গ্ল্যান্ডকে আমরা কিন্তু 3টে হরমোন এখান থেকে খরিত হয়। একটাকে আমরা বলবো হচ্ছে T3 গ্ল্যান্ড, যাকে আমরা বলি হচ্ছে ট্রাই আইরোথাইরোনিন, একটা হচ্ছে T4 যাকে আমরা টেট্রা আইরোথাইরোনিন বলি, আর এটা আমরা আয়োডিনও 4টে থাকছে, আর একটা হচ্ছে ক্যালসিটোনিন বা বলতে পারো থাইরোক্যালসিটোনিন। থাইরোক্যালসিটোনিন এর মধ্যে যেটা তো আমাদের তোমার T3 হরমোন রয়েছে বা ট্রাই আইরোথাইরোনিন রয়েছে, কি কাজ করে, এই আমাদের বিপাক বা মেটাবলিজমে সাহায্য করে। 2 নম্বর হচ্ছে আমাদের যে দেহের উষ্ণতা বা বডি টেম্পারেচার মেজার করতে সাহায্য করে। 3 নম্বর হচ্ছে হার্ট রেট বা হৃদস্পন্দন।
হৃদস্পন্দন বজায় রাখতে সাহায্য করছে। T4 হরমোন নাম কি? একে আমরা বলা হচ্ছে টেট্রা আয়োডোথায়োনিন, বা আর একটা নাম হচ্ছে এর, একটা নাম হচ্ছে টেট্রা আয়োডোথায়োনিন। এবং টেট্রা আয়োডোথায়োনিন মানে হচ্ছে এই হরমোন কি কাজ করছে? এর নাম হচ্ছে থাইরক্সিন। কি কাজ হচ্ছে? বহু কাজ করে, যেমন হচ্ছে ডাইজেশন বা পরিপাকে সাহায্য করে, ডাইজেশন। 2 নম্বর হচ্ছে হার্ট এবং মাসল ফাইবার যে গঠন। নেক্সট 3 নম্বর হচ্ছে ব্রেন ডেভেলপমেন্ট। এছাড়া হচ্ছে আমাদের মেইনটেনেন্স অফ দ্য বোনস, এগুলো। ক্যালসিটোনিন কি কাজ করছে? আমাদের রক্তে ক্যালসিয়াম এবং ফসফেট লেভেলকে মানে ঠিকঠাক করছে, রক্তে পটাশিয়াম এবং ক্যালসিয়াম লেভেলকে রেগুলেট করে বা ঠিকঠাক রাখে। চলে আসছি পরের কোশ্চেনে। থাইরক্সিন হরমোনের, আচ্ছা আর একটা জিনিস তোমাদেরকে বলছি, এই যে থাইরক্সিন হরমোনের প্রধান কাজকে এই পরিপ্রেক্ষিতে বলি, আমাদের শরীরে কি থাকছে? আমাদের শরীরে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, তাই না? এই যে থাইরয়েড গ্ল্যান্ড রয়েছে, এর কি কাজ করছে? থাইরয়েড হরমোন কি কাজ করছে? এই থাইরয়েড গ্ল্যান্ডের দুটো ঘটনা করতে পারে। এখান থেকে কি করিত হয়? থাইরয়েড হরমোন করিত হয়। এবার থাইরয়েড হরমোনের যদি আমার কম ক্ষরণ হয়, তাহলে কি হয়? তাকে আমরা বলবো যে হাইপোথাইরয়েডিজম। ঠিক না? হাইপোথাইরয়েডিজম। আর থাইরয়েড হরমোনে যদি বেশি ক্ষরণ হয়, তাহলে হবে যে হাইপারথাইরয়েডিজম। এবার ঘটনাটা হচ্ছে যে যখন কোনো কারণে আমাদের কোনটা সময় বেশি হয়? যখন থাইরয়েড হরমোন আমাদের যদি কোনো কারণে শরীরের মধ্যে আয়োডিনের অভাব দেখা দিয়েছে, আমি কি বলবো? আয়োডিনের অভাব। আয়োডিনের যদি কোনো কারণে অভাব ঘটে, তার মানে কি? আয়োডিনের অভাব যখন ঘটবে, তার মানে নিশ্চয়ই ডায়েটে বা খাবারের মধ্যে তখন কি হবে? আমাদের হরমোনটা কম ক্ষরিত হবে, তখন কিন্তু হরমোনের কম ক্ষরণ হবে। হরমোনের কম ক্ষরণ হলে হাইপারথাইরয়েডিজম হবে, এবং এই হাইপারথাইরয়েডিজম এখানে ক্ষেত্রে কি হয়ে যাবে? নর্মাল যে গয়টারটা হয় সেটা হবে। কিন্তু যদি থাইরয়েড হরমোনের বেশি ক্ষরণ হয়, তখন কিন্তু হাইপারথাইরয়েডিজম হবে, এবং তখন কিন্তু এই যে হাইপারথাইরয়েডিজম হবে, এবং তখন কিন্তু যে গয়টারটা হবে সেটাও একটা গয়টার হবে, কিন্তু তার নাম হচ্ছে এক্সাথর্মিক গয়টার। আমি বাংলায় লিখি। এক্সাথর্মিক গয়টার, যেখানে বিস্ফারিত চক্ষু সহ গয়টার বা এক্সথর্মিক গয়টার এটা বলা হচ্ছে। ঠিক আছে? হাইপারথাইরয়েডিজম। তাহলে আরেকবার আমি রিপিট করে দিচ্ছি জিনিসটাকে বোঝাবার জন্য। থাইরয়েড গ্ল্যান্ডটা রয়েছে, সেখান থেকে কি করিত হচ্ছে? থাইরয়েড হরমোন করিত হচ্ছে। এবার কোনো কারণে যদি আয়োডিনের অভাব হয় শরীরে, বা ডায়েটে আয়োডিনের অভাব হয়, তাহলে কি হবে? এই থাইরয়েড হরমোনটা কম ক্ষরণ হবে। থাইরয়েড হরমোন যদি কম ক্ষরণ হয়, তাহলে কি হয়ে যাচ্ছে? আমাদের হাইপোথাইরয়েডিজম হচ্ছে, এবং তার ফলাফল হচ্ছে আমাদের কি? নর্মাল যে গয়টারটা থাকে। এবার উল্টো দিকে থাইরয়েড হরমোন যদি বেশি ক্ষরণ ঘটে, তাহলে আমাদের হাইপোথাইরয়েডিজম হতে, সেক্ষেত্রেও কিন্তু কি হয়ে যাচ্ছে? আমাদের এখানে যে দেখিয়েছে যে থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে চোখ মুখ যেগুলো সেগুলো ফুলে যাচ্ছে। একে আমরা কি বলছি? যখন অত্যধিক ফুলে যাচ্ছে, দ্যাট ইজ এনলার্জমেন্ট অফ দ্য থাইরয়েড গ্ল্যান্ড, এবং এটাকেই আমরা বলছি এক্সথর্মিক গয়টার। আশা করছি বোঝা গেছে। চলে যাচ্ছে পরেরটাতে। থাইরয়েড হরমোনের প্রধান কাজ কি?
শ্বাস প্রশ্বাস হৃদস্পন্দন বিপাক আমাদের ক্ষেত্রে হচ্ছে বিপাক বিক্রিয়া করা। থাইরক্সিন হরমোন আমরা কাকে বলছি? T4টাকে আমরা থাইরক্সিন হরমোন বলছি। এই হরমোনটা কিছু কিছু ক্ষেত্রে কি করছে, আমাদের শরীরে কিন্তু একটা ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের কাজ করে। ইনডাইরেক্ট ডেভেলপমেন্টের কাজ করে কিরকম ভাবে? যখন একটা ব্যাঙাচি সে যখন একটা পূর্ণাঙ্গ ব্যাঙে রূপান্তরিত হয়, তার সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? মেটামরফোসিস। এবং এই মেটামরফোসিসে যে সাহায্য করে যে হরমোনটা, তার নাম হচ্ছে কি? এই থাইরক্সিন হরমোন বা T4 যে হরমোনটা, সেটা থাইরক্সিন হরমোনটা মেটামরফোসিসে এটা ভূমিকা মানে পালন করে। এছাড়া T4 হরমোনটা আর কি কাজ করে? এই হরমোন হচ্ছে এমন একটা হরমোন যেটা আমাদের কি করছে, শরীরে তাপ তৈরি করছে বা তাপ উৎপন্ন করছে। যেহেতু এটা শরীরে তাপ উৎপন্ন করছে, একে আমরা একটা নাম দিই, দ্যাট ইজ ক্যালোরিজেনিক হরমোন। একে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলছি। প্রাথমিক ক্যালোরিজেনিক হরমোন বলছি T4 কে, যেটা মানে থাইরক্সিন বা T4 কে নামেও পরিচিত। আচ্ছা, 2 নম্বর এটা একটা কাজ। আর একটা কাজ কি এর? BMR বা বেসাল মেটাবলিক রেটকে কন্ট্রোল করে। তাহলে অনেকগুলো পার্ট বললাম, চলো পরেরটা আসছি। থাইরয়েড গ্ল্যান্ডের ওপরে যে থাকে, দ্যাট ইজ ছোট ছোট দানার মতন যে 4টে পার্ট থাকে, তাকে আমরা কি বলছি? প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলছি। দেখে নিচ্ছি, এই যে 4টে প্যারাথাইরয়েড গ্ল্যান্ড, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, সরি পেন্সিলটা অন্য জায়গায় পড়ে গেল, এই একটা, এই একটা, একে আমরা প্যারাথাইরয়েড গ্ল্যান্ড বলছি। এখান থেকে কি খরিত হচ্ছে? প্যারাথরমোন খরিত হচ্ছে, যেটাকে আমরা আর একটা নাম দিয়েছি কলিপস হরমোন। রক্তে ক্যালসিয়ামের পরিমাণকে নিয়ন্ত্রণ করে এবং ক্যালসিয়াম বিপাককে কার্যকরী নিয়ন্ত্রণ করে। হরমোনের কম ক্ষরণের টিটেনি নামে একটি রোগ লক্ষণটি প্রকাশ পাচ্ছে। আচ্ছা, এখানে একটু বলে দিচ্ছি, আমাদের যে প্যারাথাইরয়েড গ্ল্যান্ডটা, এই প্যারাথরমোন ঘটেছে কাজটা কি? এর কাজ হচ্ছে আমাদের যে ব্লাড আছে, এই ব্লাডের মধ্যে কি থাকে? নর্মালি ক্যালসিয়াম থাকে, সমস্ত খনিজ মৌল থাকে। কোনো কারণে যদি ব্লাডের মধ্যে আমি কোনো কিছু ক্যালসিয়াম বা কিছু নেই, তখনও কি করে? বিভিন্ন যে হাড় গোড়গুলো, ধরো এটা হচ্ছে বনি স্ট্রাকচার, তো বনি যে স্ট্রাকচারটা কি থাকে? বনি স্ট্রাকচার। তো বনি স্ট্রাকচার যেগুলো থাকে সেগুলো কি থাকে? এগুলোর মধ্যে কিন্তু তোমার প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে, মানে এটা ক্যালসিয়ামের রিজার্ভার হিসেবে কাজ করে। তো প্যারাথরমোন যখন বেশি খরিত হয়, আর ও যখন দেখে যে আমার রক্তে বেশি পরিমাণে মানে এটা নেই, তোমার ক্যালসিয়ামটা নেই, তখন ও বোনস থেকে কি করছে? বোনস থেকে ক্যালসিয়ামগুলোকে ভেঙে ভেঙে নিজের ব্লাডে মিশাতে শুরু করছে। এর ফলে কি যাচ্ছে? আমাদের যে হাড়গুলো থাকে সেগুলো ভঙ্গুর হয়ে যাচ্ছে, হাড়গুলো কিন্তু ভঙ্গুর হয়ে যাচ্ছে। তো এটাই হচ্ছে ঘটনা, ঠিক আছে? এই জন্যই আমাদের প্যারাথরমোন কি করছে? আমাদের ক্যালসিয়ামের শোষণে সাহায্য করছে। কিভাবে করছে বললাম, বা বিপাক ক্রিয়া নিয়ন্ত্রণ করে। থাইমাস গ্রন্থি এবার আমরা পড়বো। থাইমাস গ্রন্থি কি বলছে দেখো, এটা থাকে হচ্ছে আমাদের যে চেস্ট রিজিয়ানে থাকে হচ্ছে। আর যদি তোকে যে এর স্ট্রাকচারটা কোথায়, মানে কোন ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে এটা অবস্থান করছে, আমাদের যে বুকের যে স্টার্নাম কোনটা, বা যেটাকে চেস্ট বোন বলি, সেই চেস্ট বোনের কাছে থাকে, এবং হৃৎপিণ্ড যে থাকছে তার সামনে থাকছে। তাহলে যদি আমাদেরকে দেখতে হচ্ছে ঠিক এক্স্যাক্টলি কোন জায়গাতে এই থাইমাস গ্ল্যান্ডটা অবস্থান করছে, তাহলে আমরা 3টে জিনিস বলবো। কি বলবো? 1 নম্বর হচ্ছে এটা আমাদের দুটো ফুসফুসের ঠিক মাঝখানে থাকে, দুটো যে লাংস থাকছে বা ফুসফুস থাকছে তার ঠিক মিডলে থাকছে। 2 নম্বর, এটা আমাদের প্রিডমিনেন্টলি কোথায় পাওয়া যায়? আমাদের চিলড্রেনদের পাওয়া যায়। এটা আমাদের যে ঠিক হার্ট যে থাকছে তার সামনে থাকছে, বা হৃৎপিণ্ড বা হার্টের সামনের দিকে থাকছে। এবং এই যে আমাদের চেস্ট বোন বা যেটাকে আমরা স্টার্নাম বলছি, চেস্ট বোন স্টার্নাম দুটো একই জিনিস, তার পেছন দিকে থাকছে। লোকেশন বললে থাইমাসে আমরা এটা বলবো। থাইমাস বোনটি নর্মালি কাদের মধ্যে পাওয়া যাচ্ছে? বাচ্চাদের ক্ষেত্রে এটা খুব বেশি প্রিডমিন্যান্ট, মানে বেশি পরিমাণে পাওয়া যায়, মানে ভালোভাবে দেখা যায় রাদার বলতে পারি। এবং কি একটা এর বৈশিষ্ট্য কি, এর ইউনিক একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যে যত বয়স বাড়ে, মানে যত একজন ম্যাচিওর্ড একজন লোক সেখান থেকে যত সে আস্তে আস্তে ওল্ড হচ্ছে, তার ক্ষেত্রে কিন্তু এই থাইমাস গ্রন্থির সাইজটা ক্রমশ কমতে থাকে।
এবং আমরা তাহলে আমরা যদি বৈশিষ্ট্যগুলো পড়ে নিই, কি পড়বো? থাইমাস গ্রন্থি হচ্ছে একটি লিম্ফয়েড অর্গান যেটা স্টারনামের পেছনে দুটো ফুসফুসের মাঝখানে থাকে, অলরেডি পড়েছি আমরা। থাইমাস হচ্ছে একটা গ্ল্যান্ড, যে গ্ল্যান্ড থেকে যে হরমোনটা বেরোচ্ছে তার নাম কি? থাইমোসিন। অ্যাকচুয়ালি আমরা দুটো হরমোন এখান থেকে বেরোচ্ছে, আমাদের একটাকে আমরা বলি হচ্ছে থাইমোসিন, যেটা আমাদের ইমিউনিটি সিস্টেমকে, এভাবে আমি লিখছি, একটাকে মেনলি যেটা সবাই আমরা জানি দ্যাট ইজ থাইমোসিন, থাইমোসিন, এবং আরেকটি হচ্ছে থাইমোপোয়েটিন। থাইমোপোয়েটিন, থাইমোসিনটা কি কাজ করে? এটা নর্মালি যে বাচ্চাদের থাকে, বাচ্চাদের ক্ষেত্রে ইমিউনিটি ডেভেলপমেন্টের ক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করছে। এবং থাইমোপোয়েটিন যেটা থাকছে সেটা আমাদের যে টি সেল থাকে, টি সেল থাকে, সেই টি সেলের যে ডেভেলপমেন্ট সেটা করতে একটা মুখ্য ভূমিকা গ্রহণ করছে। এটাও কিন্তু আমাদের ইমিউনিটির জন্য খুব ইম্পর্টেন্ট। এই যে লিখেছে হরমোনের মধ্যস্থতা অনাক্রম্যতাকারীর জন্য টি লিম্ফোসাইট এবং হিউমারাল অনাক্রম্যতার জন্য অ্যান্টিবডি তৈরি করবে, এই দুটোর জন্য মিলেই কাজটা কিন্তু করছে। তাহলে যত দেখা যায় যে বয়স্কদের ক্ষেত্রে ইমিউনিটি ক্ষমতাটা কম কেন দেখা যায়? কারণ বয়স্কদের মধ্যে কিন্তু থাইমাস গ্ল্যান্ডটা অনেক ছোট হয়ে থাকে, আগে যায়, তাই জন্য তার মধ্যে হরমোন ক্ষরণটাও কম হয়ে যায়, তাই জন্য তাদের ইমিউনিটি যে পাওয়ার যে সিস্টেমটা থাকে সেটাও কিন্তু কমে যাচ্ছে। চলে আসছি পরেরটাতে, খুব ইম্পর্টেন্ট গ্ল্যান্ড আবার অ্যাড্রিনাল গ্রন্থি। কোথায় থাকছে আমাদের? আমাদের দুটো কটা কিডনি থাকে, দুদিকে এরকম দুটো কিডনি থাকে, দুটো কিডনির ঠিক ওপরে যেটা আমাদের মাথার মুকুটের মতন যেটা থাকে দ্যাট ইজ অ্যাড্রিনাল গ্ল্যান্ড। অ্যাড্রিনাল গ্ল্যান্ড হচ্ছে কিডনির উপর থাকে, কিডনি এটা রেনাল তন্ত্রের অন্তর্গত, তো অ্যাড্রিনালের ওপরে থাকে বলে একে আমরা আর একটা নাম বলি সুপ্রারেনাল গ্ল্যান্ড বলছি, বৃক্কের ওপরে থাকে বলে। তাহলে কটা আমাদের এতক্ষণ কিন্তু আমরা সবকটা একটা করে পড়ছিলাম, কিন্তু অ্যাড্রিনাল গ্রন্থি কিন্তু কি থাকে? এক জোড়া থাকে, মানে কি দুটো থাকে। চলে আসছি পরের প্রশ্নে, যে অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে আমরা কটা ভাগে বিভক্ত করতে পারি? গঠন অনুযায়ী যদি আমরা দেখি দুটো অংশে বিভক্ত। সব থেকে যে বাইরে যে পার্টটা থাকে, এই যে বাইরে যে পার্টটা দেখতে পাচ্ছ, এই বাইরে পার্টটাকে আমরা বলি হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স। এই বাইরের পার্টটাকে আমরা বলেছি অ্যাড্রিনাল কর্টেক্স, এই রিজিয়নটাকে। আর ঠিক তার ভেতরে যে পার্টটা থাকে, ভেতরে যে পার্টটা, যেটাকে আমি আর একটা ব্ল্যাক দিয়ে কালার করছি, এই পার্টটাকে বলা হয় হচ্ছে অ্যাড্রিনালের মেডুলা। মেডুলা বা মেডালা যেটা বলবে, মেডালা বলছি। এই দুটো অংশে বিভক্ত করতে পারি আমরা। তাহলে আমরা যদি অ্যাড্রিনাল গ্ল্যান্ডকে যদি আমরা ভাগ করি, তাহলে একে আমরা দুটো অংশে বিভক্ত করতে পারি। এটা অনেকে খুব গোলায় কোন হরমোন কোনটা, সেই জন্য আমি এখানে লিখে দিচ্ছি। তাহলে প্রথমটাকে আমরা বলবো হচ্ছে অ্যাড্রিনাল কর্টেক্স, আর দ্বিতীয়টাকে আমরা বলবো হচ্ছে অ্যাড্রিনাল মেডুলা। ঠিক আছে। অ্যাড্রিনাল কর্টেক্স থেকে যে হরমোনগুলো খরিত হয়, কি কি খরিত হয়? 1 নম্বর হয় হচ্ছে কর্টিসল, খুব ইম্পর্টেন্ট হরমোন কর্টিসল। 2 নম্বর খরিত হয় হচ্ছে অ্যালডোস্টেরন। 3 নম্বর হয় হচ্ছে অ্যান্ড্রোজেন। কর্টিসল যে হরমোনটা খরিত হয় তার কি কি মেন কাজ? এই হচ্ছে আমাদের শরীরের যে বিপাক ক্রিয়া থাকে বা মেটাবলিজম থাকে সেটাকে নিয়ন্ত্রণ করছে। 2 নম্বরের কাজ কি? আমাদের শরীরে যদি কোনো ইনফ্ল্যামেশন বা প্রদাহজনিত কোনো সমস্যা থাকে সেটাকেও কমাতে সাহায্য করছে। অ্যালডোস্টেরন কি করছে? এ আমাদের শরীরে যে ব্লাড প্রেশার বা রক্তচাপকে নিয়ন্ত্রণ করছে। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করছে? আমাদের শরীরে যদি সোডিয়ামের পরিমাণ বেড়ে যায় তাহলে আমাদের শরীরে বিপিটা বেড়ে যায়, আবার যখন পটাশিয়ামের পরিমাণটা যদি বেড়ে যায় তখন কিন্তু বিপিটা কমে যায়। তো এই পটাশিয়াম এবং সোডিয়ামের যে মাত্রাটাকে কন্ট্রোল করে অ্যালডোস্টেরন কি করছে? রক্তচাপটাকে কন্ট্রোলে রাখছে। অ্যান্ড্রোজেন কি কাজ করছে? অ্যান্ড্রোজেনের বিশেষ কাজ হচ্ছে এই একটা আমাদেরকে, অ্যান্ড্রোজেন মানে হচ্ছে তুমি বলতে পারো এটা আমাদের রিপ্রোডাক্টিভ যে হরমোন থাকছে তারই একটা পার্ট। তোমরা দেখবে যে পুরুষদের শরীরে অনেক সময় কি হয়, মেলদের বডিতে অনেক সময় কিছু কিছু ফিমেল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়, বা ফিমেলদের শরীরে অনেক সময় কিছু কিছু মেল ক্যারেক্টারিস্টিক্স দেখতে পাওয়া যায়। কেন যায়? কারণ মেলদের শরীরে
যে মেল ক্যারেক্টারিস্টিক্স গুলো কি কারণে দেখা যাচ্ছিল, কারণ তাদের মধ্যে মেল হরমোনস গুলো ক্ষরিত হচ্ছিল সেই কারণে। তো ফিমেল হরমোন তো ক্ষরিত হওয়ার কথা নয়, বাট স্টিল সামান্য পরিমাণে অ্যান্ড্রোজেন গুলো হচ্ছে যে মানে মহিলাদের পুরুষদের শরীরেও কিন্তু কিছু কিছু ইস্ট্রোজেন প্রজেস্টেরন কিছু কিছু খুব অল্প পরিমাণে ক্ষরিত হতে পারে। উল্টো দিকে মহিলাদের শরীরে যেমন ফিমেলদের বডিতেও কিন্তু কিছু মেলস হরমোন অ্যান্ড্রোজেন হিসেবে ক্ষরিত হতে পারে। তাই কিছু পুরুষদের শরীরে যখন বা মহিলাদের শরীরে যখন কিছু পুরুষদের যদি টেস্ট আমরা বলি কারোর শরীরে টেস্টোস্টেরন বেশি আছে, তাই জন্য এর দাড়িগোপ মানে একটা কথার কথা আর কি বলা হয়, আমি এটাকে কোনো জাজমেন্টাল ভাবে কেউ নেবে না, আমি জাস্ট বোঝাবার জন্য বলছি, বলা হচ্ছে তখন তার মানেটা হচ্ছে তার শরীর তো শুক্রাশয় নেই, তাহলে টেস্টোস্টেরনটা হরিত হচ্ছে কোত্থেকে, সেটাই হচ্ছে এই যে অ্যাড্রিনাল গ্ল্যান্ড থাকছে তার মধ্যে অ্যান্ড্রোজেন হিসেবে সামান্য পরিমাণে কিছু এই মেল হরমোন হরিত হচ্ছে, যারই প্রভাবটা পড়ছে, এটাই অ্যান্ড্রোজেনস আর কি। চলে আসছে আমরা অ্যাড্রিনাল মেডালার অর্থে, আরো গভীর আছে, আমি তোমাদেরকে ওপর থেকে বললাম। অ্যাড্রিনাল মেডালার মধ্যে কি কি পড়ছে, এখানে মুখ্যত দুটো হরমোন থাকে, একটাকে আমরা বলি হচ্ছে এপিনেফ্রিন আর একটাকে আমরা বলি হচ্ছে নর এপিনেফ্রিন। এই এপিনেফ্রিন এবং নর এপিনেফ্রিনের মধ্যে কি রয়েছে, এটাকে আমরা আর একটা নাম বলি, এপিনেফ্রিন নর এপিনেফ্রিনের আর একটা নাম থাকে, দ্যাট ইজ অ্যাড্রিনালিন নর অ্যাড্রিনালিন, একই জিনিস নর অ্যাড্রিনালিন। কি কাজ করছে, অ্যাড্রিনালিন কাজ করছে আমাদের মেনলি আমাদের যদি কোনো হার্ট রেট মানে হৃদস্পন্দনকে যদি বাড়াতে হয় তাহলে অ্যাড্রিনালিন কাজ করছে। 2 নম্বর মেন ভীষণ ইম্পর্টেন্ট হচ্ছে ফাইট অ্যান্ড ফ্লাইট এই প্রতিক্রিয়া, এটা কিন্তু করতে কিন্তু খুব কাজে লাগছে। নেক্সট হচ্ছে যে আমাদের আর নর এপিনেফ্রিন কি কাজ করছে, এটা কাজ করছে আমাদের বিপি কে যদি কোনো কারণে বাড়াতে হয় তাহলে নর এপিনেফ্রিন আমাদের কাজ করছে। আচ্ছা, তোমরা যদি জিজ্ঞাসা করো যে স্ট্রেস হরমোন কাকে বলে, স্ট্রেস হরমোন কাকে বলে কি বলবে? এদের মানে আমাদের একবার কোশ্চেন এসেছিল যে এদের মধ্যে মানে একটা অপশন দিয়ে দিয়েছিল কর্টিজল, কোথায় একটা দেখো অপশন দিয়ে দিয়েছিল হচ্ছে কর্টিসোল, অপশন দিয়েছিল প্রোজেস্টেরন, অপশন দিয়েছিল সেরোটোনিন, অপশন দিয়েছিল হচ্ছে সোমাটোট্রফিন। এদের মধ্যে কাকে বলা হচ্ছে তোমার স্ট্রেস হরমোন? কি হবে? দেখো কর্টিসল হরমোন যে থাকছে না, এই যে কর্টিসল হরমোনটা কিন্তু কি হচ্ছে আমাদের যখন কোনো সাইকোলজিক্যাল কোনো স্ট্রেস কারণ হয় কোনো কিছু হয় তখন এই হরমোনটা ক্ষরিত হয়। তো এই জন্য কর্টিসলকে আমরা একটা নাম বলি, দ্যাট ইজ স্ট্রেস হরমোন। স্ট্রেসকে রিলিফ করতে বা স্ট্রেসের সময় এই হরমোনটা আমাদের কপ আপ করতে সাহায্য করে, তাই জন্য একে আমরা স্ট্রেস হরমোন বলছি। প্রোজেস্টেরন হরমোন তো তোমরা জানো। আচ্ছা, আমাদের একটা জিনিস আমাদের বলা হয়, তখন এটুকু বলেছিলাম যে সোমাটোট্রফ কোষ থেকে আমাদের গ্রোথ হরমোনটা ক্ষরিত হয়, মনে আছে পিটুইটারি থেকে গ্রোথ হরমোন ক্ষরিত হয় বললাম। তো এই যে গ্রোথ হরমোন থাকছে, গ্রোথ হরমোনের আর একটা নাম হচ্ছে এসটিএইচ বা সোমাটোট্রফিন হরমোন। সোমাটোট্রফিন হরমোন হচ্ছে গ্রোথ হরমোনের আর একটা নাম, এটা তখন বলতে ভুলে গেছিলাম, এখন একটু বলে দিলাম। ওকে, আচ্ছা সেরোটোনিন হরমোন কোনটা? এই সেরোটোনিন লেখা রয়েছে। সেরোটোনিন হরমোনটা কি কাজ করে দেখো, সেরোটোনিন এটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা একটা মুড বুস্টিং হরমোন বলি, মুড বুস্টিং মানে আমাদের মুড ঠিক করা হরমোন বলে। যেমন তোমরা কি পড়েছো, তখন আমি অক্সিটোসিন বলছিলাম, অক্সিটোসিন হরমোনের কিন্তু অনেকগুলো নাম রয়েছে। কি রয়েছে, যেমন মনে করো এই হরমোন ক্ষরিত হলে মনে করো আনন্দের উদ্রেক হয়, বা আনন্দের উদ্রেক হলে এই হরমোন ক্ষরিত হয়। কি হয়, এমন কাউকে যদি কোনো মানে লাভ হরমোন বলি আমরা একে কার্ডল হরমোন বলি, আমরা একে হ্যাপি হরমোন বলি, অনেকগুলো নাম বলি আমরা একে। ঠিক আছে, চলে আসছি। তার এখানে উত্তর কি হচ্ছে, কর্টিসল হয়ে যাচ্ছিল। আমি এটাই বলার জন্য ফোন বললাম আর কি। এখানে দুটো আমি যেটা মোস্ট আসে আমাদের সেই দুটোরই নাম দিয়েছি, একটা অ্যাড্রিনালিন আর একটা হচ্ছে কর্টিসল। যেগুলো আসে অ্যাড্রিনালিন আমাদের কি করতে ক্ষরিত হচ্ছে, অ্যাড্রিনালিন মেডালা থেকে ক্ষরিত হচ্ছে, এটা ভেতরের অংশ, এটা জরুরি অবস্থার জন্য শরীরকে প্রস্তুত করে, ফাইট অর ফ্লাইট বলে এটা পরিচিত।
অভাবে অ্যাডিশনস রোগ হচ্ছে, যেমন পেটে ব্যথা ইত্যাদি। আর কর্টিজল হচ্ছে পরিচয় অ্যাড্রিনাল কর্টেক্স থেকে খরিত হচ্ছে, এই আমাদের স্ট্রেস থেকে রিলিফ করার জন্য বা স্ট্রেসের প্রতিক্রিয়াতে এটা খরিত হচ্ছে, এবং আমাদের প্রদাহ নিয়ন্ত্রণ বা বলতে পারো ইনফ্ল্যামেশন কমানোর জন্য এটা হরমোনটা খরিত হচ্ছে। যখন আমাদের কোনো কারণে যদি আমাদের যদি কারো ব্রিদিং প্রবলেম হয়, এটা একবার পরীক্ষাতে এসেছিল যে ব্রিদিং প্রবলেম যদি হয় তাহলে আমাদের কোন হরমোন ইনজেক্ট করা উচিত, কোন হরমোন তাহলে ইনজেক্ট করা উচিত ব্রিদিং প্রবলেমের জন্য, ব্রিদিং হরমোনের জন্য কোন হরমোন উচিত। এটা কিন্তু তোমাদের কাছে একটা কোয়েশ্চেন আমার থাকলো, তোমরা এটা কিন্তু একটু চেষ্টা করো যে যখন কারোর শ্বাসের মানে ব্রিদিং এ কোনো প্রবলেম হচ্ছে কোনটা। আচ্ছা, আর একটা হরমোন প্রশ্ন থাকে যে অনেক সময় যে এমার্জেন্সি হরমোন কাকে বলছে। এই দেখো, অ্যাড্রিনালিনকে আমরা কি বলছি, এমার্জেন্সি হরমোন। অ্যাড্রিনালকে আমরা এমার্জেন্সি হরমোন বলছি, কারণ কি, কারণ কোনো সমস্যা হলে, কোনো চিন্তা হলে এটা চট করে আমাদের খরিত হতে শুরু করে। যেমন এই আমাদের আমরা অ্যাড্রিনালিন কোথায় কোথায় ইউজ করতে পারি, কোনো কারণে অ্যানাফাইলেটিক যদি আমাদেরকে কোনো শক হয়, তাহলে যদি কার্ডিয়াক অ্যারেস্ট হয় তখন ইউজ করতে পারি। আর একটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, একটু আগে বলছিলাম, যদি আমাদের ব্রঙ্কিয়াল অ্যাসমা হয়, ব্রঙ্কিয়াল অ্যাসমা হয়, তখন কিন্তু আমরা এই হরমোনটাকে মানে আমরা দিই আর কি, তাহলে দুধে দিলে আমাদের একটু সুবিধা হয় আর কি। ঠিক আছে, চল। আচ্ছা, এখানে এটা চট করে আমি লিখে দিয়েছি, এটা যেটা তোমাদেরকে আমি বলেছি সেটাই এখানে একটা চক আউট করে লেখা রয়েছে। চলে আসছে আমরা ডিম্বাশয় এবং যেটা আমাদের ওভারি থাকছে, ওভারি থেকে আমাদের দুটো হরমোন বেরোয়, একটাকে আমরা বলছি হচ্ছে প্রোজেস্টেরন, আর একটাকে আমরা বলছি হচ্ছে কি ইস্ট্রোজেন। প্রোজেস্টেরন হরমোন এটা আমাদের কোথা থেকে স্বীকৃত মানে সিক্রেট হয়, এটা আমরা অনেক সময় প্রশ্ন করে, তো আমরা তো এমনিতে গর্ভাশয় বা ডিম্বাশয় এটাই বলবো আর কি। কিন্তু যদি মানে খুব স্পেসিফিক কোয়েশ্চেন্স করে যে মানে ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন, মানে সেই ফিমেল রিপ্রোডাক্টিভ হরমোন কোনটা এদের মধ্যে, তাহলে তোমরা কি বলবো, প্রোজেস্টেরন যেটা আমাদের কর্পাস লিউটিয়াম যেখান থেকে থাকছে সেখান থেকে খরিত হচ্ছে। তো এখানে লিখে দিচ্ছি, প্রোজেস্টেরনটা হচ্ছে আমাদের কর্পাস লিউটিয়াম থেকে খরিত হয়, কর্পাস, ঠিক আছে, থেকে খরিত হচ্ছে। চলো, আচ্ছা, এই হরমোনগুলো কি করছে, আমাদের বয়ঃসন্ধির সময় মহিলাদের যৌন বৈশিষ্ট্য বিকাশে সাহায্য করে এবং উর্বরতা বজায় রাখতে, মানে হচ্ছে যাতে মানে সে বন্ধ্যাত্ব না হয় সেই জিনিসটাকে বজায় রাখতে সাহায্য করছে। চলে আসছি পরেরটাতে, দ্যাট ইজ আমাদের হচ্ছে টেস্টিস। টেস্টিস যেটা হরমোন থাকছে, তো টেস্টিস হরমোন টেস্টিস একটা গ্ল্যান্ড, এখান থেকে কি খরিত হচ্ছে, টেস্টোস্টেরন হরমোন খরিত হচ্ছে। এবং টেস্টোস্টেরন হরমোনটা এটা কিন্তু আমাদের দু রকম কাজ করে। এটা কিন্তু একটা কি হরমোন, আমি আগে বলেছি এটা লোকাল হরমোন, এটা যেখান থেকে খরিত হয় সেখানে মানে শুক্রাশয়ের যেখান থেকে খরিত হচ্ছে সেখানে এটা কাজ করে, পুরুষদের সুস্থ স্বাভাবিক বৃদ্ধির জন্য অপরিহার্য। এটা পুরুষদের দেহের যে যৌন বৈশিষ্ট্যগুলো থাকে সেটাও কিন্তু ক্ষরণ করতে সাহায্য করছে বা বজায় রাখতে সাহায্য করছে। চলে আসছে আমরা এবার কিছু রোগের সম্পর্কে যেগুলো আমাদের পরীক্ষাতে আসে বারবার ঘুরে ঘুরে, সেগুলো চলো। প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস। হাইপোথ্যালামাস যেহেতু এটা কন্ট্রোল সেন্টার সব থেকে বেশি, তো এখানে যদি কোনো কারণে যে এটা এখান থেকে যে জিনিসটা খরিত হয় সেটা কিন্তু স্টিমুলাসটা খরিত হয়, সেটা আমাদের মেনলি পিটুইটারিকে এফেক্ট করে, তো আমরা পিটুইটারি থেকে বেশিরভাগটা পড়বো। অ্যান্টেরিয়ার পিটুইটারিতে যদি গ্রোথ হরমোন, যেটাকে আমি একটু আগে বললাম তোমাদের নাম কি এসটিএইচ মানেও কিন্তু গ্রোথ হরমোনই, আর একটা নাম গ্রোথ হরমোনের। এসটিএইচ বা সোমাটোট্রপিন হরমোন যদি বেশি ক্ষরণ হয় কি হয়ে যাবে, অ্যাক্রোমেগালি হবে, মুখের হাড় ফাড়গুলো চওড়া হয়ে যায়, আর জাইগান্টিজম হয় শিশুদের ক্ষেত্রে। যদি গ্রোথ হরমোনটা কম খরিত তাহলে কি হয়, ডোয়ার্ফিজম বা বামনত্ব হয়ে হবে। প্রোল্যাকটিন হরমোন যেটা আমাদের দুগ্ধ নিঃসরণটাকে প্রভাবিত করছে, সেটা যদি বেশি ক্ষরণ হয় তাহলে হাইপার প্রোল্যাকটিমিয়া হতে পারে। আর যদি কম মানে এসিটিএইচ বা অ্যাডিনোকর্টিকোট্রফিক হরমোন যদি কম খরিত হয় অ্যাডিসন্স ডিজিজ হবে, যদি এসিটিএইচ বেশি খরিত হয় তাহলে কুশিং সিনড্রোম হবে।
আর এফএসএইচ বা এলএইচ বা লিউটিনাইজিং হরমোন বা এফএসএইচ মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন যেগুলো থাকে ঘটতে হলে কি হয়, বন্ধ্যাত্ব হতে পারে। চলে আসছে পস্টেরিয়র পিটুইটারিতে। দেখো এডিএইচ হরমোন মানে অ্যান্টি ডায়াবেটিক হরমোন যদি কম করো তাহলে হয় ডায়াবেটিস ইনসিপিডাস বা বহুমূত্র রোগ হয়। যদি এডিএইচ কম ক্ষরিত হয় তার মানে কি, তার মানে হচ্ছে সেখানে জলের পুনঃশোষণটা ভালো করে হচ্ছে না, তার মানে ইউরিনের পরিমাণটা অনেক বেড়ে যাচ্ছে, পেশেন্টকে বারবার ইউরিনেট করার জন্য আর্জ তৈরি হচ্ছে। এডিএইচ যদি বেশি ক্ষরণ হয় সেক্ষেত্রে শরীরটা বেশি ফুলে যাচ্ছে। অক্সিটোসিন যদি কম হয়ে যায় তাহলে প্রসবকালের সমস্যা, অক্সিটোসিন কিন্তু গর্ভাবস্থাকে বজায় রাখতে সাহায্য করছে, প্রসবে সাহায্য করে। থাইরয়েড গ্ল্যান্ডের ক্ষেত্রে আসছে T3 এবং T4 হরমোন, যেটাকে আমরা হাইপোথাইরয়েড যদি কম ক্ষরণ হয় তাকে আমরা হাইপোথাইরয়েডিজম বলবো, যেটা কি হচ্ছে আয়োডিনের অভাবের জন্য ঘটতে পারে, গলগণ্ড হতে পারে, ক্লান্তি হতে পারে, ওজন বৃদ্ধি হতে পারে, এগুলো হতে পারে। যদি আমরা T3 T4 বেশি ক্ষরণ হয়, যদি আমরা হাইপার থাইরয়েডিজম বলি তাহলে কিন্তু হয়ে যাচ্ছে হচ্ছে কি এক্সোথ্যামিক গয়টার বা যেটাকে আমরা বিস্ফারিত চক্ষু সহ গয়টার বলতে পারি, যেটারই আর একটা নাম হচ্ছে গ্রেভস ডিজিজ। দুটো কিন্তু একই জিনিস, গ্রেভস ডিজিজ এবং এক্সোথ্যামিক গয়টার দুটো একই জিনিস, চোখকে ফুলে যাওয়া ইত্যাদি জিনিসগুলো হচ্ছে। আয়রন অভাবে হলে আমাদের দেখো পরিষ্কার করে লিখে দিচ্ছি সিম্পল গয়টার হচ্ছে। প্যারাথয়েড গ্ল্যান্ড কোনটা, যেটা হচ্ছে প্যারাথয়েড হরমোন যদি বেশি ক্ষরণ হবে কি হবে, হাইপার ক্যালকেমিয়া হয়ে যেতে পারে। আচ্ছা এই জিনিসটা মনে রাখবে, কেন বলছি, কারণ এর মানে হচ্ছে হাত দুর্বল কেন হচ্ছে। আবার বলছি আমাদের প্যারাথয়েড হরমোন কি কাজ করছে, যদি রক্তে ক্যালসিয়ামের পরিমাণটা কম থাকে তাহলে ও যে আমাদের চারপাশে বোনস বা হাড়গুলো থাকছে সেখান থেকে ক্যালসিয়ামকে ভেঙে বার করে রক্তে মিশিয়ে দিচ্ছে, তাই জন্য রক্ত যে হাড় বা বোনস গুলো থাকছে সেগুলো ক্যালসিয়ামটা কমে যাচ্ছে, ক্যালসিয়াম কমে গেলে কি হয়ে যাবে, আলটিমেটলি হাড় দুর্বল হয়ে যাবে, এটাই ঘটনা ঘটে। প্যারাথয়েড হরমোন কম হলে হাইপোক্যালকেমিয়া হতে পারে, পেশি খিঁচুনি, টিটানি এগুলো হতে পারে। চলে আসছি অ্যাড্রিনাল গ্ল্যান্ডের ক্ষেত্রে। অ্যাড্রিনাল কর্টেক্স যদি কর্টিসল হরমোন বেশি ক্ষরণ হয় কুশিং সিনড্রোম হতে পারে, যদি কর্টিসল হরমোন কম ক্ষরণ হয় অ্যাডিশন ডিজিজ হতে পারে। ঠিক যেটা তুমি এসিটিএইচ বলেছিলাম একই জিনিস, হ্যাঁ ওটা মনে রাখবে। অ্যালডোস্টেরন যদি বেশি ক্ষরণ হয় কনস ডিজিজ হতে পারে। আর অ্যাড্রিনাল মেডুলার থেকে কি হতে পারে, অ্যাড্রিনালিন বা নর অ্যাড্রিনালিন বেশি ক্ষরণ হলে হতে পারে একটা রোগ হতে পারে। প্যানক্রিয়াসের ক্ষেত্রে বলে দিচ্ছি, প্যানক্রিয়াস থেকে আমাদের কি ক্ষরিত হয়, ইনসুলিন ক্ষরিত হয়, যেটা হচ্ছে মেন যে বিটা সেল থেকে। ইনসুলিন যদি কম ক্ষরণ হয় বা কার্যকরিতা কম হয়, মানে কম ক্ষরণ বলতে বলতে যাচ্ছে টাইপ 1 এর ক্ষেত্রে, আর কার্যকরিতা কম হয় টাইপ 2 এর ক্ষেত্রে, সেক্ষেত্রে আমাদের কি হয় ডায়াবেটিস মেলিটাস, রক্তে শর্করার পরিমাণটা বেড়ে যাচ্ছে। গ্লুকাগন যদি বেশি হয়ে যায় সেক্ষেত্রে আমাদের হাইপার গ্লাইসেমিয়া হয়ে যাচ্ছে। গ্লুকাগন কি করে, উল্টো কাজটা করে, রক্তে মানে উল্টো জিনিসটা করে দিচ্ছে, ঠিক আছে। এই ইনসুলিন আর গ্লুকাগন মিলে দুজনে কি করে জানো তো, ফিডব্যাক মেকানিজমের মাধ্যমে রক্তে গ্লুকোজের লেভেলটাকে কন্ট্রোল করে। গ্লুকোজ লেভেল কন্ট্রোল কিন্তু গ্লুকাগনও করছে, ইনসুলিনও করছে। ইনসুলিন বেশি খরচ হয় কোথায়, হাইপোগ্লাইসেমিয়াতে হয়। গোনাডস বা সেক্স গ্ল্যান্ডের ক্ষেত্রে কি হয়, টেস্টোস্টেরন কম ক্ষরিত হলে পুরুষদের যৌন দুর্বলতা বা বন্ধ্যাত্ব সৃষ্টি হতে পারে। ওভারির ক্ষেত্রে ইস্ট্রোজেন কম ক্ষরিত হলে মাসিকের ক্ষেত্রে অনিয়ম হতে পারে, মেনোপজের প্রবলেম হতে পারে। প্রোজেস্টেরন কম ক্ষরিত হলে গর্ভপাত হয়ে যেতে পারে। আর একটা থাকে ইনহিবিন বলে, যেটা আমাদের পরে জানবে তোমরা, ইনহিবিন, সেটা ক্ষেত্রেও বন্ধ্যাত্ব হতে পারে। পিনিয়াল বডি যেটা থাকছে, পিনিয়াল বডির ক্ষেত্রে মেলাটোনিন যদি হরমোনটা অস্বাভাবিক হয় বা কম ক্ষরণ হয় বা বেশি ক্ষরণ হয় তাহলে কি হবে, আমাদের ঘুমের সমস্যা হতে পারে। কারণ মেলাটোনিনকে আমরা কি বলি, স্লিপিং হরমোন বলছি, তাই না, ঘুম করতে সাহায্য করে, তাহলে ইনসমনিয়া সৃষ্টি হতে পারে। থাইমাস গ্ল্যান্ডের ক্ষেত্রে থাইমাস গ্ল্যান্ড যদি থাইমোসিন যদি কম ক্ষরণ হয় আমাদের ইমিউনিটি ক্ষমতাটা দুর্বল হয়ে যাবে, মানে ইমিউনো ডেফিসিয়েন্সি দেখতে পাওয়া যাবে। চলো এবার তাহলে আমরা একটু এমসিকিউ করে নিই। নেফ্রনের বৃক্কীয় নালিকার উপর প্রভাব বিস্তারকারী হরমোন কোনটা হবে, অবশ্যই করে এডিএইচ হবে বা অ্যান্টি ডায়াবেটিক হরমোন হবে। জিটিএইচ মানে হচ্ছে আমাদের জিটিএইচ বলে কোনো হরমোন এক নম্বর হয় না, হয় এটা জিএনআরএইচ হবে। গোনাডোট্রপিন রিলিজিং হরমোন, এর নাম হচ্ছে গোনাডোট্রপিন রিলিজিং হরমোন। এটা কোনখান থেকে ক্ষরিত হয়, এটা পিটুইটারি থেকে ক্ষরিত হয়। দিয়ে ক্ষরিত হয়ে কাকে গিয়ে স্টিমুলেট করছে, পিটুইটারি তোমার একে স্টিমুলেট করছে, আমাদের গোনাডদের স্টিমুলেট করে। এবং গোনাড থেকে তখন কি হচ্ছে, যদি মেল গোনাড হয় তখন টেস্টোস্টেরন ক্ষরিত হবে,
যদি এটা ফিমেল গোনাড হয় তখন ইস্ট্রোজেন এবং বা প্রোজেস্টেরন খরিত হবে, ঠিক আছে, সেটা ডিপেন্ড করছে। বাট জিএনআরএইচ। আর একটা হয় হচ্ছে জিএইচ, দ্যাট ইজ এটা হয়ে যাচ্ছে গ্রোথ হরমোন। গ্রোথ হরমোন যেটাকে আমি একটু আগে তোমাদেরকে আর একটা নাম বললাম কি, এসটিএইচ, সোমাটোট্রপিন হরমোন। মনে রাখবে যেটা আমাদের প্যানক্রিয়াস থেকে বেরোয় সেটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, আর এটা হচ্ছে সোমাটোট্রফিন। ওকে, টিএইচএস হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা পিটুইটারি থেকে খরিত হয়, অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হয় আমাদের থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, যেটা থাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করছে। আর এসিটিএইচ হচ্ছে পিটুইটারি থেকে খরিত হচ্ছে করে আমাদের যে অ্যাড্রিনাল কর্টেক্স থাকছে সেটাকে স্টিমুলেট করছে। হতে হয়ে গেল এডিএইচ। খরিত করতে হচ্ছে আমাদের পস্টেরিয়ার যে পিটুইটারি সেখান থেকে খরিত হচ্ছে, বাকি তিনটে করতে হচ্ছে অ্যান্টেরিয়র পিটুইটারি থেকে খরিত হচ্ছে। মানবদেহে হরমোনের উপস্থিতির কথা সর্বপ্রথম কে বলেন? জে জনসন এবং জেড জনসন। উত্তর যাচ্ছে কি আমাদের বেলিস এবং স্টার্লিং, ঠিক আছে। স্লেডিন এবং সোয়ান আমাদেরকে কোষ তত্ত্ব সম্পর্কে বলেছিলেন। ওয়াটসন এবং ক্রিক আমাদের ডিএনএ এর মডেল সম্পর্কে বলেছিলেন। প্রাণীদের মধ্যে ইনসুলিন হরমোনের প্রধান কাজ কি? ইনসুলিন হরমোনের প্রধান কাজ কি? উত্তর হচ্ছে রক্তে শর্করা মাত্রাকে নিয়ন্ত্রণ করা, সবাই অলরেডি জানি। মানবদের সবচেয়ে ক্ষুদ্রতম অনাল গ্রন্থির নাম কি? অবশ্য করে পিনিয়াল গ্রন্থি, যদি না থাকতো তুমি বলতো যে সব থেকে বৃহত্তম অনাল গ্রন্থির নাম কি? অনাল তুমি কি বলতে? তাহলে কিন্তু তুমি বলতে থাইরয়েড, ঠিক আছে, থাইরয়েড। যদি বলতো সব থেকে বৃহত্তম এমনি গ্ল্যান্ডের নাম কি? কোনো এন্ডোক্রিন এক্সোক্রাইন কিছু বললো না, নর্মাল গ্রন্থির কথা বললো, তাহলে কি বলতে? তাহলে বলতে লিভার। যদি বলতো তোমার সব থেকে বৃহত্তম বহিঃক্ষরা গ্রন্থির নাম কি বা এক্সোক্রাইন গ্ল্যান্ডের নাম কি? তাহলে তুমি কি বলতে? লিভার। থাইরয়েডটা তখনই হবে যত সেটা শুধু বৃহত্তম এন্ডোক্রাইন গ্ল্যান্ডের নাম বলতে বলবে তোমাকে, ঠিক আছে। চল নেক্সট যাচ্ছি। নিউরো হরমোন কোনটা? আগেই বলেছি নিউরো হরমোন হচ্ছে সোমাটোস্ট্যাটিন, হচ্ছে এটি নিউরো হরমোন। প্রাণীদের কোন হরমোনটি ল্যাকটেশন বা দুগ্ধ উৎপাদনে সাহায্য করছে? একদম হয়ে যাচ্ছে কি প্রোল্যাকটিন আমাদের দুগ্ধ উৎপাদনে সাহায্য করছে মেনলি। আচ্ছা, উদ্ভিদের ট্রপিক চলন নিয়ন্ত্রণ করে কোন হরমোন? একদম হয়ে যাচ্ছে কি অক্সিন। অক্সিন কি আমাদের দুটো হরমোন করে, এটা কিন্তু আমাদের ফটোট্রফিক যে হরমোনটা থাকছে, ফটোট্রফিক যে আলোকবর্তী যে চলনটা সেটাকেও যেমন নিয়ন্ত্রণ করছে, তেমনি জিওট্রপিক মানে হচ্ছে অভিকর্ষবর্তী যে চলনটা বা অভিকর্ষের প্রতিকূলবর্তী যে চলনটা সেটাকেও কিন্তু এটা নিয়ন্ত্রণ করছে। প্রভুগঞ্চী প্রভুকে মাস্টার অফ মাস্টার গ্ল্যান্ড, একদম হাইপোথ্যালামাস হয়ে যাচ্ছে। একে আমরা সুপ্রিম কমান্ডার বলতে পারি যে সুপার কন্ট্রোল সিস্টেম, যা ইচ্ছা নাম বলতে পারি, ঠিক আছে। অক্সিন হরমোন সংশ্লেষিত হয় যে অ্যামাইনো অ্যাসিড থেকে, তা কোনটা? ট্রিপ্টোফ্যান। নিচে কোনটি একটি উদ্বায়ী হরমোন? একদম হয়ে যাচ্ছে এটা কি ফ্লোরিজেন কেন হবে? উদ্বায়ী হরমোন, দ্যাট ইজ ফেরোমন। ফেরোমন যেটা উবে যাচ্ছে আমাদের তাকে আমরা ফেরোমন বলি, ঠিক আছে। ফ্লোরিজেন আমরা বলবো হচ্ছে পস্টুরেট হরমোন, আচ্ছা। রেনিন কেসিন, কেসিনকে আমরা কি বলি? রেনিন থেকে কি হয়? রেনিনকে ভেঙে কেসিনে পরিণত হয়, তাই না? আর কেসিনকে আমরা কি বলি? দুগ্ধ প্রোটিন বা মিল্ক প্রোটিন বলি। আমরা কি বলি? মানে মিল্ক প্রোটিন বলি কেসিনকে। আর একটা এখানে রয়েছে গ্যাস্ট্রিন। গ্যাস্ট্রিন কি? এটা একটা পেপটাইড হরমোন। নর্মালি এটা আমাদের যে স্টমাকে থাকে সেখান থেকে এটা খরিত হয়, তবে মানে স্টমাকের ব্যাপার এটা একটু অতটা বেশি দরকারি নয়, ঠিক আছে। গর্ভাবস্থা বজায় অক্সিটোসিন, প্রোজেস্টেরন, টেস্টোস্টেরন, নমি, কে বলবে? এটা তোমাদেরকে আমি কি হোমওয়ার্ক দেব? বলবে, হ্যাঁ। 12 নম্বরটা একটা মাঝখানে হোমওয়ার্ক দিয়ে দিলাম, চটপট বলবে আমাকে 11 নম্বরটা। চলো, হাঁপানি শ্বাসকষ্ট দূর করতে কোনটা কাজে লাগছে আমাদের? হাঁপানি শ্বাসকষ্ট, একটু আগে এই কোশ্চেনটাও আমি একটু আগে বলেছি, তোমরা একটু ট্রাই করো। হাঁপানি শ্বাসকষ্ট বা হাঁপানি টাইপের জিনিসকে করতে কোনটা কাজে লাগে? একদম হয়ে যাচ্ছে কি আমাদের অ্যাড্রিনালিন।
তাই না? একটু আগে এটা কিন্তু বলেছি যে অ্যাড্রিনালিন দিলে আমাদের কি হয়, কিছু প্রদাহজনিত যে জিনিসগুলো সেগুলো কিন্তু কমে যাচ্ছে, তাই জন্য এটাকে আমাদের হয়ে যাচ্ছে অ্যাড্রিনালিন। চলে আসছি পরের প্রশ্নে। অগ্ন্যাশয়ের ডেল্টা কোষ থেকে কোন হরমোনটা খরিত হয়? একদম হয়ে যাচ্ছে সোমাটোস্ট্যাটিন, ডেল্টা সেল থেকে। গ্লুকাগন হচ্ছে কোনটা, আলফা থেকে। ইনসুলিন হয়ে যাচ্ছে আমাদের বিটা থেকে। আচ্ছা, চলে আসি নেক্সটে। ক্যালোরিজেনিক হরমোন কাকে বলা হচ্ছে? তাপ উৎপাদন করে কে? একদম থাইরক্সিন। থাইরক্সিনকে আমরা ক্যালোরিজেনিক হরমোন বলছি। ভেরি গুড। তাহলে হচ্ছে আমার মেটামরফোসিসে সাহায্য করে। বিএমআর বৃদ্ধিকারী হরমোন কোনটা? কোনটা করে? গ্লুকাগন, ইনসুলিন, গ্যাস্ট্রিন, থাইরক্সিন। একদম হয়ে যাচ্ছে আমাদের থাইরক্সিন। থাইরক্সিন হরমোন আমাদের বিএমআর বৃদ্ধি করতে পারে। আর থাইরক্সিন মানে কি, টেট্রাঅ্যাডোথায়োনিন বা T4 যাকে আমরা বলছি। বিএমআর মানে হচ্ছে বেসাল মেটাবলিক রেট, মানে পূর্ণ খাদ্য গ্রহণ করার 12 থেকে 18 ঘন্টা পর সম্পূর্ণ বিশ্রামরত অবস্থাতে যে আমাদের যতটা শক্তি ক্ষয় হচ্ছে সেটাকে আমরা বিএমআর বলি। আর একটা হয় হচ্ছে বিএমআই, দ্যাট ইজ বেসাল মেটাবলিক ইন্ডেক্স। চলে আসছি পরেরটাতে। গ্রোথ হরমোনের অভাবে যে রোগটা হয়, অভাবে বলেছে, তার মানে কি হয়ে যাবে, মানে বামনত্ব হয়ে যাবে, তাই না? আচ্ছা, নেক্সট কোশ্চেন চলে আসছি। অ্যান্টি ডায়াবেটিক হরমোন কাকে বলছে? তো অ্যান্টি ডায়াবেটিক হরমোন যদি বলতো তাহলে আমি বলতাম ভ্যাসোপ্রেসিন, বাট ডায়াবেটিক হরমোন বলেছে, তাহলে কোন হরমোনটা দিলে ডায়াবেটিসটা হবে না? ইনসুলিন। তাহলে উত্তর হচ্ছে আমার ইনসুলিন। আর যদি আমি তোমাকে এখানে আর একটা কোশ্চেন করতাম, কোশ্চেন নাম্বার 22, যে পিটিএইচ এই হরমোনটার অভাবে কোন রোগ হয়? কোন রোগ হয়? তাহলে আমি কি উত্তর পেতাম? একদম উত্তর হয়ে যেত কি, আচ্ছা আমি অপশনও দিয়ে দিচ্ছি তোমাদেরকে, অপশনও দিয়ে দিচ্ছি। একটা হচ্ছে মিক্সিডিমা, অপশন বি হয়ে যাচ্ছে আমার অ্যাক্রোমেগালি, অপশন সি হয়ে যাচ্ছে আমার টিটেনি, অপশন ডি হয়ে যাচ্ছে আমার হাইপার ক্যালসেমিয়া। এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, দুটো আমাকে বলবে। তাহলে কোশ্চেন নাম্বার 11 অ্যান্ড কোশ্চেন নাম্বার 22, এই দুটো তোমাদের কাছে আমার হোমওয়ার্ক থাকলো। আমাকে যারা যদি কমেন্ট দেখো তাহলে কমেন্টে একটুখানি আমাকে জানাবে, ঠিক আছে? 11 নাম্বার কোশ্চেনটা, 22 নাম্বার কোশ্চেনটা। চলো, থ্যাংক ইউ ক্লাস, এখানে আজকে অফ করছি।